বছর পরে আমরা সেম এই জিনিসগুলো বুঝতে পারবো। তো আমার ফার্স্টে একটা দাদা ট্রেনিং করিয়েছেন, অসাধারণ ট্রেনিং করাচ্ছিলেন দাদা। আমি স্পেশালি দাদার নামই জানি না, কিন্তু অনেক অসাধারণ ট্রেনিং করাচ্ছিল। আমি জানি না এখানে বসে কতজন কতটা শিখেছো বা নিয়েছো না নিয়েছো আমি জানি না। আমি নিজে অনেক কিছু পয়েন্ট ওখান থেকে কালেক্ট করেছি। তো এই পার্সেন্টের জন্য একটা বিগ ক্লাব হয়ে যাওয়া উচিত। দাদা আমাদের সবার প্রিয় দাদা, আমরা প্রত্যেকে চিনি মিস্টার রাহুল রয়। কোনোদিনও বাস্তবে ভাবা এটা অনেক পরের কথা, স্বপ্নেও আমি কোনোদিনও ভাবিনি যে এরকম একটা পার্সেন্ট আমাকে ওয়েলকাম করবে, আমাকে। কারণ আমি কে এটা আমার থেকে ভালো আর কেউ জানে না। আমি কোথায় ছিলাম, কোথা থেকে কোথায় এসেছি, আমার ব্যাকগ্রাউন্ড কি, আমি কোন পরিস্থিতিতে ছিলাম, এটা আমার থেকে ভালো আর কেউ জানে না। তাহলে এটা আশা করা তো অনেক পরের কথা, এটা স্বপ্নেও তো পাবিনি, দুঃস্বপ্নেও কোনোদিন আসেনি এরকম একটা পার্সেন্ট আমাকে ওয়েলকাম করবে। কারণ যে পার্সেন্টের হাত ধরে আমার হাতে করি হয় স্মার্ট ভ্যালুতে। আমি আজ থেকে যখন কিছু বছর আগে এই সিস্টেমে আসি, অনেকে এখানে আমাকে চেনো না, একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই। মাই সেলফ নেম ইজ ইমরুজা পারভিন। সিস্টেমে আসা কয়েক বছর আগে, বাড়ি হচ্ছে আমার কলকাতা সাউথে বাড়ি। যখন আমি এই সিস্টেমে আসি এত কিছু ভেবে আসিনি, এত কিছু বুঝে আসিনি। ড্রিম ছিল একটা, স্বপ্ন ছিল একটা, জীবনে কিছু একটা করব, বাট কি করব বুঝতে পারছিলাম না। কারণ মার্কেটে যখন জবের জন্য যাওয়া হয়, আমি এই কদিন আগে একটা ভিডিও দেখছিলাম, একটা মেয়ে চাকরির জন্য অ্যাপ্লাই করে এবং সেই চাকরির ইন্টারভিউটা হওয়ার জন্য ও ওখানে যায় এবং ওই চাকরি যে রুমে ইন্টারভিউটা হচ্ছে ওখানে একটা বস বসে আছেন, একটা মেয়ে বসে আছেন আর একটা পার্সন বসে আছেন, টোটাল 3 জন বসে আছে। তো গিয়ে বলছে যে আমি চাকরির জন্য অ্যাপ্লাই করেছি, আজকে আমার ইন্টারভিউ আছে, তাই এসেছি। ওই মহিলাটা বরখা যেহেতু পড়ে আছে, মুখটাও ঢাকা, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। এই ইন্টারভিউর ওখানে ওকে কোশ্চেন করছে যে আপনাকে যদি আমরা মুখটা না দেখি তাহলে চাকরিটা কি করে দেব, চাকরি দেওয়া আপনার পক্ষে পসিবল না আমাদের পক্ষে যদি আপনি মুখ না দেখান। তখন ওই মহিলাটা ওখানে একটা কথা বলছে যে ছোটবেলা থেকে আমি কোনোদিনও বাইরের কোনো মানুষকে আমার মুখ দেখাইনি, শুধুমাত্র আমার বাবা মাকে ছাড়া আমি এখানে মুখ দেখাতে পারবো না। তখন বলছে তাহলে তোমার চাকরি হবে না। মেয়েটা খুব কান্নাকাটি করে আর একটাই কথা বলে যে স্যার আমাকে এই চাকরিটা দিন, কারণ আমার মা অসুস্থ, প্যারালাইসে ভুগছে, আর বাবার বয়স অলরেডি অনেকটা হয়ে গেছে, রিক্সা চালাতে পারে না, বাবার প্রচন্ড শরীর খারাপ, আর সংসারের হালটা ধরার মতো আমি ছাড়া আর কেউ নেই, প্লিজ আমাকে চাকরিটা দিন। বলছে চাকরি যদি তোমাকে করতে হয় তাহলে তোমার মুখটা খুলে দেখাতে হবে। তখন ওই পার্সনটা উপায় না পেয়ে মুখটা একটু খুলে দেয়, আর খোলার সঙ্গে সঙ্গে যিনি বস ছিলেন তিনি খারাপ ইঙ্গিত করে বলছেন হেবি, তো খারাপ নজর দিয়ে বলছেন। তখন ওই মানুষটা, ওই মেয়েটা ওখানে চোখের জলে ভাসিয়ে দিচ্ছে, তারপরেও নির্লজ্জের মতো বলছে স্যার প্লিজ দেখুন না আমার চাকরিটা হবে তো। আর ওই মেয়েটাকে তখন বলে দেখো আমাদের এখানে পার্টি হয়, আর পার্টিতে একটু গান করতে ডান্স করতে হয়, তোমাকেও একটু ডান্স করে দেখাতে হবে, গান করে তুমি করতে পারো কিনা। আর তখন ওই বসটা বলছে তো বরকা পরে হবে না, ড্রেসটা বরকাটা পুরো খুলে দিতে হবে, আর এই যে ম্যাডামকে দেখছো ছোট ছোট ড্রেস পরে আছে, তোমাকে এরকম ড্রেস পরতে হবে, তারপরে তোমাকে এই চাকরিতে দেওয়া হবে। মেয়েটা অত্যাধিক লজ্জা পেয়ে ওখান থেকে কান্নাকাটি করে দৌড়ে পালাতে যায়, আর দরজাটা যে গেটটা খুলে বেরোবে অমনি তার বাবা মার মুখটা মনে পড়ে, আর সঙ্গে সঙ্গে আবার রিটার্ন যায়। রিটার্ন গিয়ে বলছে আমি সব করতে রাজি, কিন্তু আমার চাকরিটা লাগছে, কারণ আমার বাবা মার জন্য। আমি এই ভিডিওটা যখন দেখছিলাম আমি ফিল করছিলাম, এই ভিডিওটা দেখে আমি ফিল করছিলাম আমরা কত এনাফ লাকি, স্মার্ট ভ্যালুর মতো একটা প্ল্যাটফর্ম পেয়েছি যে বরকা পরে থাক, ড্রেস কোড চাই ইচ্ছা করুন, কাউকে বাদ বিচার করে না। স্মার্ট ভ্যালু হলো একটা বৈচিত্র্যের মেলা, 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত কাউকে জাজমেন্ট
ডিপেন্ড করে না তুমি ছেলে হও, তুমি মেয়ে হও, তুমি থার্ড পার্সন সিঙ্গুলার হও, হোয়াট এভার তুমি যা হও। স্মার্ট ভ্যালু সবাইকে সমান অপরচুনিটি দিয়েছে, একটাই কথা বলেছে তুমিও সবকিছু পেতে পারো, শুধুমাত্র এই সিস্টেমটাকে ফলো করে থেকে যাও। কারণ আমাকে তো কোনোদিন আমার সিনিয়র এই ধরনের কথাবার্তা বলেনি, বা আমাদের সিস্টেমের লিডাররা তো কোনোদিনও বলেনি তোমাকে যদি লিডারশিপ দিতে হয় তোমাকে এইগুলো চেঞ্জ করতে হবে, এইটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করতে হবে, ওটা করতে হবে, ওই তো কোনোদিনও বলেনি। সব থেকে যদি এই পৃথিবীতে কোনো প্রফেশনে একটা মেয়েকে রেসপেক্ট বলো, সম্মান বলো, সব থেকে বেশি যদি পৃথিবীর কোনো প্ল্যাটফর্মে দেওয়া হয়, এটা আমি এখানে জোর গলায় বলতে পারবো শুধুমাত্র সবাই যেমন ভাবে আসা, আমারও তেমন ভাবে আসা। নর্মাল কিছু মানে একটা কিছু জীবনে করবো এই মানসিকতা নিয়ে আসা। স্মার্ট ভ্যালু থেকে এত কিছু হয় জানি না, শুধু নর্মাল কিছু ভাবনা চিন্তা নিয়ে আসা যে জীবনে কিছু একটা করব, এই চিন্তা ভাবনা নিয়ে স্মার্ট ভ্যালুতে আসা। বাট স্মার্ট ভ্যালুতে এসে যখন আমি আস্তে আস্তে প্রত্যেকটা সিনিয়রের সঙ্গে মিট করি, আমার জীবনে প্রচুর স্বপ্ন ছিল। আমার সত্যি এই সিস্টেমে আমার কাউন্সিলিংটা যে করিয়েছেন আমাদের সবাই প্রিয় দাদা প্রীতম দা, তো দাদা আমাকে কাউন্সিলিং করা, এবং দাদা কাউন্সিলিং এর শেষে একটা কথা বলে যে আমি এই বছরে আমার বার্থডেতে আমি যে গাড়িটা নিতে চাই তার নাম হলো ভান্না। আর মাত্র আমার এখন বয়স কত, 18। এবার আমরা সবাই চিনি দাদাকে লম্বা চওড়া, অনেক হেলদি। এবার আমি ভাবছি কি ব্যাপার, ডায়লগ বাজি মানুষ দেয়, এরকম ডায়লগ দেয়। আমি এটা বলছি মানে মনে মনে ভাবছি, এবং কাউন্সিলিংটা যখন আমার শেষ হয়, এবার আমি চেষ্টা করছি পার্সেন্টের সঙ্গে একবার কমিউনিকেশন করার, কিন্তু যেহেতু কাউন্সিলিং এর পরে প্রচুর ভিড়, কথা বলার প্লেস পায় না। কিন্তু আমাকে যে মেসেজটা দিয়েছিল আমারই ফ্রেন্ড তাসমিনা মোল্লা, ও আমার ফ্রেন্ড, ও আমাকে এই মেসেজটা দেয়। আমি তো আমাকে প্রীতমদার সঙ্গে মিট করাতে নিয়ে যায়, আমি প্রীতমদার সঙ্গে হ্যান্ডশেক করি। হ্যান্ডশেক করে আমি শুধু মানে ভয়ও পাচ্ছি আবার হাসছি। দাদা আমাকে একটা কোশ্চেন করে, হাসতো কেন, তোমার কি কোনো প্রবলেম? আমি না 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 স্যার সব ঠিক আছে। আমি বেরিয়ে তারপরে আমার ওই ফ্রেন্ডকে ডিসকাশন করি, বলছি তুই যেখানে কাজটা করছিস এটা ঠিক আছে, কিন্তু ডায়লগ দেওয়ার তো একটা লিমিট থাকে, এটা আনলিমিটেড হয়ে গেল না। ও বলছে কেন? আমি তোর মনে হচ্ছে এত বড় একটা পার্সেন্টেজ থেকে মনে হচ্ছে 18 বছর বয়স, কেন টুপিকে আমাকে পড়াতে পারছে, টুপি অন্য কাউকে পড়াতে পারে। আমি এটা বলে চলে যাই, কিন্তু রিয়েলি বলছি সাবজেক্টটা আমার হেভি লাগে। কারণ আমি 10 বছর 12 বছর বা 15 বছর 20 বছর এডুকেশন নিচ্ছি, জিন্দাগিতে কেরিয়ারের এক্সাম মিনিংটা জানতামই না। আমি এইটুকু জোর গলায় বলতে পারবো, এখানে যতজন পারছেন আছে ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারবো, স্মার্ট ভ্যালুতে প্রথম যেদিন ট্রানজিশনটা শুনি তারপরে ক্যারিয়ারের এক্সাম মিনিংটা জানি। আমিও সেম ক্যারিয়ারের এক্সাম মিনিংটা শুনি, সত্যিকার আমার খুব ভালো লাগে, সাবজেক্টটার প্রতি আমি ইন্টারেস্ট করি। তারপরে এই সিস্টেমে আসা, তারপরে জয়েনিং করা, এই সিস্টেমে আসা। এবার এই সিস্টেমে যখন আমি প্রথম হল ট্রেনিং আসি, ওই দিনে হল ট্রেনিং কে করাবেন? আমাদের সবার প্রিয় দাদা বিকাশ দা। দাদা হল ট্রেনিং করাবেন, আমরা তো জানি না পার্সেন্টটাকে কি করে চিনবো, কারণ আমি তো সিস্টেমে তখন নতুন, একদম ফার্স্ট হল ট্রেনিং আমার। এবং দাদা ট্রেনিং করাবেন, দাদা এখন ট্রেনিং করাতে উঠেছেন, আর আমি একদম সামনের রোতে বাদ দিয়ে তার পরের রোতে বসে আছি। দাদা ট্রেনিং করাচ্ছেন, আর ওই ট্রেনিং এ একটা কথা বলেন, ওই কথাটা আমার সত্যি হেভি লাগে, আর আজও পর্যন্ত ওইটা আমি মানি। দাদা বলছেন যে জীবনে যতই তোমার প্রবলেম আসুক, যা সিচুয়েশন হোক, সেই টাইমে যদি তুমি কোনো ট্রেনিং, কোনো সিনিয়রের ট্রেনিং বা কোনো অ্যাসোসিয়েটের ট্রেনিং, যে করার ট্রেনিংটা ইম্পর্টেন্ট না, ট্রেনিংটা যদি তুমি পাও, যে কোনো ভাবে সেই ট্রেনিংটাতে তুমি অ্যাটেন্ড করে যাও, কারণ তোমার প্রবলেমের যদি সলিউশন কোথাও থাকে একমাত্র ওই ট্রেনিংই তোমার প্রবলেমের সলিউশন থাকবে। তার জন্য ট্রেনিংটাকে মিস করো না। আর সেই দিনে ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে কসম করে নি
জীবনে যাই প্রবলেম আসুক জিন্দাগিতে ট্রেনিংটাকে মিস করবো না। যতবার আমার লাইফে প্রবলেম এসছে, যাই এসছে, আমি কোনো ট্রেনিং মিস করিনি। আমার মনে আছে রবীন্দ্র ভবন আমাদের ট্রেনিং হচ্ছে, আমি নার্সিংহোমে ভর্তি, আমার হাতে স্যালাইন চলছে, ডক্টর আমাকে ছাড়বে না, আমি স্যালাইন খুলে দিয়ে সুচটা হাতে লাগানো আছে, আমি ওই অবস্থায় রুমালটা জড়িয়ে আমি হল ট্রেনিং এসেছি, ট্রেনিং নিয়ে গিয়ে আবার গিয়ে ওখানে শুয়ে আবার শুনে নিয়েছি। কিন্তু আমি জীবনে আমাদের যখন সোনারপুর অফিস ছিল, ওই অফিসে দাদা ট্রেনিং করাবেন, বিকাশটা ট্রেনিং করাবেন। আর জীবনে সেই দিনে এত বৃষ্টি হচ্ছে, রাস্তা পুরো ডুবে গেছে, রেল লাইন ডুবে গেছে, এক হাঁটু করে জল চলে এসছে। কিন্তু আমি জীবনে ওই কটা দিনে মানুষটাকে এমনটা চিনে নিয়েছি, বন্দুকের গুলি মিস হতে পারে, এই মানুষটার কথা কোনোদিনও মিস হয় না। এইটুকু আমি বুঝে গেছি, কারণ দাদা বলেছেন মানে ট্রেনিং করাতে আসবেন, সেটা একটা অ্যাসোসিয়েট আসলেও দাদা ট্রেনিং করাবেন, দুটো অ্যাসোসিয়েট আসলেও দাদা ট্রেনিং করাবেন, আর আমাকে সেই ট্রেনিংটা অ্যাটেন্ড করতে হবে। আর আমি বুঝতে পারছি না, পুরো রেল লাইন ডুবে গেছে, একটা ট্রেন আসছে না, একটা ট্রেন যাচ্ছে না, আমি আসবো কি করে? কারণ আমাকে অফিসে পৌঁছানোর জন্য 40 থেকে 45 মিনিট আমার ট্রেনে টাইম লাগবে। এবার রাস্তাতে একটা অটো, টোটো, বাস, রিক্সা কিচ্ছু চলে না। আর আমি খুব কান্না করছি ট্রেনিং আসবো বলে। আমার মা ট্রেনিং আসতে দেবে না। আমার মা কি করে ঘরের দরজা জানালা বন্ধ করে আমাকে খুব মানে মারে, কারণ আমার ট্রেনিং আসতে দেবে না, কারণ এত বৃষ্টি হচ্ছে, বজ্রপাত করছে, আর ট্রেনিং এ যাবি, তুই মরে যাবি, ট্রেনিং নিয়ে কি হবে? ট্রেনিং থেকে ক টাকা ইনকাম আসে? ইনকাম কই সমাজ হয়ে গেল তোর, ইনকাম কই? ইনকাম তুই ট্রেনিং দিতে যাবি। আর আমি আমার একটা জিনিস বুঝে গেছি ট্রেনিং থেকে, যে জানি এই ট্রেনিং নিলে হয়তো আমার ইনকামটা আসতে দেরি হোক আর যাই হোক, ট্রেনিং নিলে হয়তো ইনকাম না আসতে পারে, বা ট্রেনিং নিলে যদি আমার ইনকাম নাও আসে, কিন্তু ট্রেনিংটা নিলে আমাদের মধ্যে সব থেকে যে জিনিসটা চেঞ্জ হবে তার নাম হলো চরিত্র। চরিত্র তোমার একটা ইনকাম এনে দেবে, এত ইনকাম এনে দেবে, সেই দিন তুমি রাখার জায়গা খুঁজে পাবে না। ওর জন্য ইনকামের থেকে আগে দরকার চরিত্র, আর এই চরিত্রটাকে আমাদেরকে ঠিক করার জন্য ট্রেনিংটা দরকার। আর লোক মনে করে একই ট্রেনিং বারবার কেন নেবো? কেন বারবার নেবেন না? কারণ আমরা একই ভুল বারবার করি। এর জন্য একই ট্রেনিং আমাদের বারবার নেওয়া উচিত। অ্যাটলিস্ট যদি 50 বারে একবার যদি দিমাগে ঢুকে যায়, নিজের লাইফটা যদি চেঞ্জ করতে পারি। এর জন্য একই ট্রেনিং একবার না, 2 বার না, 3 বার না, 500 বার হলে 500 বার নেওয়া আমাদের উচিত। কারণ জীবন আমরা একই ভুলটাই বারবারই করি। আর ওই দিনে এইরকম একটা সিচুয়েশন, আমার মা খুব আমাকে মারধর করে, ঘরের দরজা জানালা বন্ধ করে দেয়, আমাকে আসতে দেয় না, বাইরে চাবি দিয়ে চলে যায়। আর আমার মা এত মেরেছে, আমি সেন্সলেস হয়ে ওখানে পড়ে আছি। আর আমার মা গেলে চাবি দিয়ে দিতে বলে যাচ্ছে, পরে আমার বোন আমাকে গল্প করছে যে মা তোকে চাবি দিয়ে দিতে বলে যাচ্ছে, যদি সেন্সলেস অবস্থায় ও মরে যায় তাও স্যাটিসফাই হবো, কারণ ও অনেক চালাচ্ছে, লোকের কাছে আমার মান সম্মানটা চলে যাচ্ছে। আর অনেকক্ষণ পরে আমার জ্ঞান আসে। এবার আমি যে রুমটাতে থাকি, আমার রুমের জানালাটা এরকম কাঁচের পাল্লা, কিন্তু বাইরে গ্রিল দেয়নি, কাঁচ খুলে লাভ কেটে বারান্দায় বেরোনো যায়। এবার আমার যখন সেন্স আসে, আমি তাড়াহুড়ো করে ড্রেস করে, আর আমাদের 3 তলার উপর আমার মা রান্না করছে, আমি জানালাটা টপকে চলে আসি। ও রাস্তায় তো বেরিয়ে গেছি, কিন্তু ভাবছি যাবো কি করে। আর বলে না, উপরওয়ালা সত্যিকার এটা বডি গিফটেড প্ল্যাটফর্ম। কারণ যদি সত্যিকারে তোমার ইন্টেনশন ভালো থাকে, সত্যিকারে যদি আমার উদ্দেশ্য ভালো থাকে, আমার পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। টানা 24 ঘন্টা একটা ট্রেন যায়নি, আর আমি প্ল্যাটফর্মে পা দিয়েছি, সঙ্গে সঙ্গে একটা ট্রেন। ওই ট্রেনে আমি পা দিয়ে সোনারপুরে চলে আসি। এসে দাদা ট্রেনিং করান, পুরো ভিজে গেছি, কাঁপছি। তারপরেও দাদা এসে দেখি দাদা এসে গেছে। তারপরে ওই ট্রেনটা আমি অ্যাটেন্ড করি, ওখান থেকে বাড়ি আসি, আর ট্রেন নেই। রাত্রি 1টার সময় একটা সোনারপুর স্টেশনে ট্রেন আসে, সোনারপুর প্ল্যাটফর্মে বসেই আছি। ওই একটা ট্রেন এসছে, এদিকে ইলেকট্রিক বন্ধ, ফোনে চার্জ নেই, মা বাবাও কন্ট্যাক্ট করতে পারছে না। একটা ট্রেন আসছে, ট্রেনটাই উঠে যায়। ট্রেনটা একটু করে যাই দাঁড়ায়। ভোর 4টে বাজে আমি বাড়ি ফিরি। ভোর 4টের সময় ট্রেনটা আমাদের স্টেশনে গিয়ে দাঁড়ায়, আর আমি ভোর 4টের সময় বাড়ি ফিরি। আর বাড়ি ওই ট্রেনটাতে যখন নামি, আমার মা আমাদের বাড়ি থেকে আমাদের প্ল্যাটফর্ম হচ্ছে 10 মিনিট কি 5 মিনিট লাগবে হেঁটে, 5 মিনিটের ওই স্টেশনে এসে আমার মা দাঁড়িয়ে থাকে। আর ট্রেন থেকে যখন নামি, পুরো ওই স্টেশনে ওই ট্রেনে প্রচুর প্যাসেঞ্জার ছিল, সবাই সামনে আমার মায়ের চুলটা টানতে টানতে আমাকে বাড়ি নিয়ে যায়। সেই দিনে আমি কসম খেয়ে নিই,
আমি একটা কথা শিখেছি, দাদা বলেছে যতদিন না তোমার কাছে স্টেজ থাকবে, যতদিন না তোমার কাছে পজিশন থাকবে, সেই দিন কোনোদিনও তোমার চোখের জল ততদিন কেউ দাম দেবে না। দাম যদি কেউ দেয়, একটা হলো তোমার ঈশ্বর, একটা হলো তোমার মাতার বালিশ। আর যেদিন তোমার কাছে স্টেজ থাকবে, সেই দিনে যদি তোমার চোখ দিয়ে এক ফোঁটা জল পড়ে, তোমার সামনে হাজার হাজার মানুষ এক ফোঁটা করে জল ফেলবে, সেই দিনে তুমি ফিল করবে দিয়ে আজকের কষ্টটা কি। করি না, অনেকজনকে দেখি ওকেশন আজকের ওকেশন আছে, ওকেশন বেশি ট্রেনিং নিচ্ছে। অনেকজনকে দেখি না আজকের ঈদ আছে, তো ঈদে তো ঘুরতে বেরোবো বয়ফ্রেন্ডকে নিয়ে, আজকে যখন ট্রেনিংটা হচ্ছে চলো একটু যাই। আজকের অষ্টমী আছে, অঞ্জলি দিতে যাবো, চলো বয়ফ্রেন্ডকে নিয়ে ট্রেনিংয়ে চলে যায়। বয়ফ্রেন্ডকে নাহলে বাইরে 2 ঘন্টা দাঁড় করে রাখি। অনেকে এই ট্রেনিংটাকে মজার চলে নেয়, ইয়ার কি চলে নেয়। জীবনে মাথায় রাখবে, জীবনে আজকের আপনি ট্রেনিংয়ের ভ্যালু বুঝতে পারবে না, আজকের আপনি ট্রেনিংয়ের মর্ম বুঝতে পারবে না, যেদিন আপনার লাইফ থেকে এই দিনটা আসবে, যেদিন আপনি আজকের দিনে বিভিন্ন সেক্টরে গিয়ে বিজনেস করবে, যেদিন সেখানে হয়তো চাইলেও কোনো সিনিয়রকে ওই লেভেলে পাবে না, হয়তো রেগুলার বেসিস কাউকে পাবে না, সেই দিন আপনি আফসোস করবে না, সেই দিন মাথা চাপড়াবেন বলবেন কাজ সেই দিনে যদি আমি ট্রেনিংটা মন দিয়ে নিতাম, তাহলে আজকে হয়তো আমার বিজনেসটা আরো বড় জায়গায় যেত। ধীরুভাই আম্বানি পকোড়া বিজনেস করতেন, পকোড়া বিক্রি করতেন। তো যখন তার পকোড়া ডাউন যায়, তখন তার মামার সঙ্গে কলকাতাতে একটা কারখানায় কাজের জন্য চলে আসে। এবং তার মামার সঙ্গে যখন কাজ করতে এসে এবং দুপুরবেলা লাঞ্চের টাইমে সবাই ওই দোকানের বাইরে একটা চায়ের দোকান আছে, ওই চায়ের দোকানে প্রত্যেকে চা আর বিস্কিট খায় 50 পয়সা দিয়ে। ওরই ঠিক পাশে আরেকটা চায়ের দোকান ছিল, ওই চায়ের দোকানে ধীরুভাই আম্বানি চা খেতে যেতেন 1 টাকা দিয়ে। এবং এটা রেগুলার যেতে একদিন তার সহপাঠীরা কোশ্চেন করছে, আচ্ছা ওখানে কি চা দেয়? ওখানে তো সেই দুধ, জল, লিকার, চিনি দিয়েই তো চা দেয়, এখানেও তো তাই, তাহলে তুমি 50 পয়সা এক্সট্রা দিয়ে কেন চা খেতে যাও? তখন ধীরুভাই আম্বানি ওখানে একটা ফাটাফাটি অ্যান্সার দেয়, বলছে আমি চাটা খাওয়া আমার উদ্দেশ্য না, ওখানে আমি চাটা খাওয়ার নাম বলে ঢুকি, কিন্তু ওখানে যারা চা খেতে আসে তারা হলো বড় বড় বিজনেসম্যান। আর বিজনেসম্যানরা ওখানে চা খেতে খেতে বিজনেস নিয়ে প্ল্যানিং করে, ট্রেনিং করে। আমার কাছে টাকা নেই খরচা করে ট্রেনিং নেওয়ার, প্ল্যানিং নেওয়ার, ওর জন্য আমি 1 টাকা খরচা করে চা খাওয়ার নাম বলে ওখানে গিয়ে ওই বিজনেস প্ল্যানিং শুনি, ট্রেনিং শুনি, ওই বইগুলো কি করে নিজেকে ডেভেলপ করতে হবে ওইগুলো শুনি। কারণ আমি চাকরি করার জন্য পয়দা হয়নি, আমি পয়দা হয়েছি বিজনেসম্যান হওয়ার জন্য। এখানে আমরা ট্রেনিং নিতে আসি ফ্রি, কোনো টাকা ইনভেস্ট করতে হয় না, কোনো খরচা করতে হয় না। হয়তো অনেকে করতে পারে না, আমরা তো 20 টাকা দিয়ে ঢুকি, ওটাকে তুমি নরম গদি সিটটাতে বসে আছো, ওটা ট্রেনিংটা নেওয়ার জন্য তুমি টাকা দেবে। তুমি যে এখানে একটা দাদা ট্রেনিং করে গেলেন নন স্টপ 1 ঘন্টা 1.5 ঘন্টা, দাদাকে ক টাকা দিয়েছো? যে দাদা আপনি 1.5 ঘন্টা ট্রেনিং করালেন, এ নিন 100 টাকা নিন। কজন দিয়েছি? কেউ দিইনি। ট্রেনিং এর জন্য আমরা কেউ কোনো টাকা খরচা করি না, এর জন্য মানুষ এই ট্রেনিংটাকে মর্ম দেয় না। জীবনের ট্রেনিংটা হলো খুব ইম্পর্টেন্ট। এই ট্রেনিং যদি জীবনে না আমরা নিই, তাহলে জীবনে কোনোদিনও গ্রো আপ করতে পারবো না, বড় জায়গায় যেতে পারবো না। কারণ জলের অপর নাম হলো জীব, তেমনি স্মার্ট ভ্যালু অ্যাসোসিয়েটদের অপর নাম হলো স্মার্ট ভ্যালু ট্রেনিং। আমার কাছে আমি কোনোদিনও ঈশ্বরকে দেখিনি, কোনোদিনও উপর আল্লাহকে দেখিনি, কারণ এনারা হয় নিরাকার। কারণ ঈশ্বর কোথায় বাস করে? প্রত্যেকটা মানুষের হৃদয়ে, প্রত্যেকটা মানুষের মনে, হ্যাঁ কি না? যে অদৃশ্যমান ঈশ্বরকে পুজো করে, সে দৃশ্যমান মানুষগুলোকে বিশ্বাস করতে পারে না। যে দৃশ্যমান মানুষগুলোকে বিশ্বাস করতে পারে না, সে কি করে অদৃশ্যমান ঈশ্বরকে বিশ্বাস করে? এতগুলো সিনিয়র গলা ফাটিয়ে এখানে ট্রেনিং দিচ্ছে, কথা বলছে, প্রবলেম সলভ করে দিচ্ছে, দেখিয়ে দিচ্ছে ভাই স্মার্ট ভ্যালুটা কেন ইম্পর্টেন্ট। স্মার্ট ভ্যালু ছাড়া আমাদের জীবনে কোনো অপশন নেই। স্মার্ট ভ্যালু করলে আমার ফিউচার কি আছে, স্মার্ট ভ্যালু না করলে আমার ফিউচার কি আছে, প্রত্যেকটা পদে সিনিয়র গুলো আমাকে দেখিয়ে দিচ্ছে। তারপরেও আমরা বিশ্বাস করতে পারি না, কারণ না দাদা আমার না কেমন বিশ্বাস হচ্ছে না। কিসের বিশ্বাস? আপনি আজকে 20,000 টাকা দিয়ে একটা ফ্রিজ কিনলে আপনি গ্যারান্টি দিতে পারবেন ওই ফ্রিজটা আপনার সারা জীবন সার্ভিস দেবে? আপনি 50,000 টাকা দিয়ে একটা এলইডি টিভি কিনেছেন, আপনি গ্যারান্টি দিতে পারবেন ওই টিভিটা আপনাকে সারা জীবন সার্ভিস করবে?
তিনি 1 লাখ টাকা খরচা করে একটা আইফোন কিনেছেন, আপনি গ্যারান্টি দিতে পারবেন ওই আইফোনটা সারা জীবন আপনার সঙ্গে দেবে, কালকে যদি হাত থেকে ছেড়ে জলে পড়ে যায় আইফোনটা নষ্ট হয়ে যাবে, রাস্তায় বেরোলে যদি পকেট থেকে চুরি হয়ে যায় তাহলে ফোনটা শেষ, তাহলে টাকাটাও চলে গেল, আপনি গ্যারান্টি দিতে পারবেন? আর আমরা স্মার্ট ভ্যালিতে যখন এসেছি একটা আইডি ক্রিয়েট করেছি, এই আইডি ক্রিয়েট করতে 10-15 হাজার টাকা, তখন বলছি এই টাকাটা মার যাবে না তো, এর গ্যারান্টি কি আছে? তখন আমরা গ্যারান্টি চাইছি। আপনি যে পকেটে ফোনটা ইউজ করছেন ওই ফোনটার দাম সব থেকে নর্মাল যদি 20,000 টাকাও হয়, আপনি গ্যারান্টি দিতে পারবেন ওই 20,000 টাকার ফোনটা নিয়ে আপনি এখান থেকে বেরোবেন, ফোনটা নষ্ট হবে না, এর গ্যারান্টি আপনি দিতে পারবেন? ফোনের কথা বাদই দিন, আমরা যে উড়াল্লা যে আমাদের বডিটা যে দাম করেছে, এই বডিটা তো 1 কোটি টাকার বডি, 2টো কিডনি আছে, 2টো চোখ আছে, এইগুলো বিক্রি করলে কত টাকা হবে, ঠিক না বল? তাই এই কোটি টাকা সম্পত্তিটাকে আপনি গ্যারান্টি দিতে পারবেন যে এখান থেকে আপনি বেরোবেন, এখান থেকে আমি বেরোবো সুস্থভাবে বাড়ি পৌঁছাতে পারবো না? তাহলে সেইখানে আমি 10-15 হাজার টাকা খরচা করে খরচা নিজের জন্য করছি, কারণ নিজে আমি আমার একটা বাড়ি থেকে বিলং করতাম, যেই বাড়িতে কোয়ালিটি বলতে জীবনে কেউ জানতো না, বলে কোয়ালিটি আবার কি রে? কারণ মানুষের মতো দেখতে হলে কোনোদিনও মানুষ হয় না, কারণ সবাই আমরা জানি কুকুরের পেট থেকে যেটা বেরোয় লোক বলে এটা কুকুরের বাচ্চা, বিড়ালের পেট থেকে যেটা হয় লোক বলে এটা বিড়ালের বাচ্চা, কিন্তু মানুষ যেটাকে জন্মগ্রহণ দেয় প্রত্যেকটা লোক একটাই কথা বলে, তাকে আশীর্বাদ যখন করে মানুষের মতো মানুষ হও, ওই বলে না তো তুমি মানুষ, মানুষের মতো মানুষ হওয়ার কথা বলে, কারণ মানুষের মুখোশ করে অনেক মানুষ থাকে এখনো পর্যন্ত জঙ্গি, যাদেরকে চেনা খুব টাফ। এবার আপনি বলতে পারেন কেন এরকম বলছেন, এটাই তো বাস্তব। আমি কটা দিন আগে একটা নিউজ দেখছিলাম, একটা বাবা তার একটা সন্তান হয়েছে মেয়ে, লক্ষ্মী পুজোর দিন, লাস্ট যে লক্ষ্মী পুজো গেল, লক্ষ্মী পুজোর দিনে একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে, বাবা লক্ষ্মী ঠাকুরকে পুজো করছে আর এদিকে বলছে মেয়ে সন্তান নেবো না, ওকে ফেলে দিয়ে ওয়াইফকে মারধর করছে, কেন? মেয়ে হয়েছে, মেয়ে সন্তানকে নেওয়া যাবে না, মেয়ে সন্তান হবে না। আরে লক্ষ্মীটাকে এটা মেয়ে, হ্যাঁ কি না? আপনি লক্ষ্মী ঠাকুরকে পুজো করছেন আর নিজের ঘরে একটা ঈশ্বর লক্ষ্মী দিয়েছে, তাকে আপনি বলছেন নেওয়া যাবে না, বলছে লক্ষ্মী না ওটা অলক্ষ্মী, বলছে 20 বছর বয়স হলে বিয়ে দিতে গেলে 20 লাখ টাকা লাগবে, এ অলক্ষ্মী না লক্ষ্মী? আর যদি একটা ছেলে হতো এ হলো লক্ষ্মী, কারণ এ 20 বছর বয়স হলে 20 লাখ টাকা ইনকাম করে নেবে। আমি 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 একটা অ্যাসোসিয়েশন আজকে সকালে কথা বলছিলাম, আমি যে রুমে থাকি ওখানে আমার কিছু অ্যাসোসিয়েট আমার সঙ্গে থাকে, আমি একটা অ্যাসোসিয়েশন আজকে সকালে কথা বলছিলাম, ও খুব কাঁদছে, আমি ওর পাশে গিয়ে কাঁধে হাত রেখে বলছি বোন কি হয়েছে, কাঁদছো কেন? ও কিছু বলে না, খুব কান্না করছে। আরে প্রবলেম কি বলো, আমার হাতে টাইম কম, আমি বেরাবো, তুমি তাড়াতাড়ি বলো। বলছে দিদি কালকে আমি আমার বাবাকে ফোন করি, আমার বাবা এত নোংরা ভাষায় আমাকে গালাগালি দেয়, আমি এটা বলতে পারবো না, তোমার সঙ্গে শেয়ার করতে পারবো না বলে আমার বাবা ফোন কেটে দেয়। কিছুক্ষণ পরে দেখি আমার ছোট মাসির ফোন থেকে আমার কাছে ফোন আসে, আমি ছোট মাসির ফোনটা রিসিভ করি, রিসিভ করার পরে ছোট মাসিকে বলি দিদাকে একটু দাও না কথা বলবো। ছোট মাসি দিদাকে তো দিল না, উপরন্ত ছোট মাসি আরো সবাইকে ডেকে, মা বাবা আরো মাসিদের আরো পিসিদের সবাইকে ডেকে ফোনটা লাউডে দিয়ে সবাইকে দিয়ে ওকে গালাগালি দিয়ে দিচ্ছে। কেন গালাগালি দিচ্ছে? কারণ ওই মেয়েটার দাদু যিনি ছিলেন, দাদুর যত সম্পত্তি আছে ওই মেয়েটার নামে লিখে দেয়। এর জন্য ওদের বাড়ির ফ্যামিলির মেন্টালিটি কি, যেহেতু এর নামে সমস্ত জায়গা জমি, যদি একে যদি বিয়ে করে এই জায়গা জমিগুলো নিয়ে পালিয়ে যায়, ওর জন্য ওকে 24 ঘন্টায় প্রত্যেকদিন 2টো করে ঘুমের ইঞ্জেকশন দিয়ে বাড়িতে রেখে দেয়। ও কখন ঘুমায়, কখন খায়, কখন, ও বলছে দিদি আমি 24 ঘন্টা টানা ঘুমাই, বলছে আমি ঘুমানোর ঘরে টয়লেটে যাওয়া, বাথরুমে যাওয়া, খাওয়া দাওয়া কে ফোন করছে না, আমি কিচ্ছু জানি না, আর যদি জোর করে উঠে মাথা ঘুরে আবার পড়ে যায়। আরে কেন? বলছে প্রত্যেক দিন আমাকে 2টো করে ঘুমের ইঞ্জেকশন আমার মা দেয়, ডক্টর ডেকে এনে। কেন? কারণ যদি আমি এই সম্পত্তিগুলো আমি নিয়ে নিই। আর কালকে ওর বাড়িতে ফোন করার পরে বাড়ি থেকে গালাগালি দিয়ে বলছে, কারণ ওর যে নামের যে জায়গা জমি গুলো আছে ওইগুলো সব লিস্ট দেয়, আর লিস্ট দিলে 1 বছরে প্রায় 7 লাখ টাকার মতো লিস্ট হয়। ওই 7 লাখ টাকাটা ঢুকছে
ওটা যেন ঢুকলে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেয়, 1 টাকা না যেন ও নেয়, ওর জন্য কালকে থেকে ফোন করে অলরেডি থ্রেট করা স্টার্ট করে দিয়েছে। এবার আপনারা ভাবুন, নিজের বাবা মা নিজের সন্তানকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে রেখে দিচ্ছে, কিসের জন্য? টাকার জন্য, একটুখানি সম্পত্তির জন্য। আজকে স্মার্ট ভ্যালুতে সম্পত্তি পড়ে আছে, টাকা পড়ে আছে, টাকা কার কারণ না যে নিতে পারবে তা, হ্যাঁ কি না? স্মার্ট ভ্যালুতে কি বলে দিয়েছে তোমার সিনিয়র রুবি অ্যাচিভার হয়েছে, 10 লাখ টাকা ইনকাম করেছে, তুমি রুবি অ্যাচিভার হলে আর 10 লাখ টাকা দেবো না বলেছে? কারণ টাকা হলো স্মার্ট ভ্যালুতে পড়ে আছে, নিতে পারছি না আমরা, তাই আমরা পারছি না, যে নিতে পারছে সে পারছে। তাহলে স্মার্ট ভ্যালুতে একটা অ্যাসোসিয়েট যখন জয়েনিং করে, এই সামান্য টাকাটা খরচা করে, তখন মনে হয় বিশাল টাকা চলে যায়। কিন্তু আপনি কি কোনোদিন ভেবে দেখেছেন এর বিনিময়ে আপনি কি পাচ্ছেন বা আমরা কি পাচ্ছি? এটা কোনোদিন আমরা ভেবে দেখেছি? এই 10,000 টাকা 15,000 টাকা যেটা আমি খরচা করছি নিজের জন্য, তাহলে এর বিনিময়ে আমি কি পাচ্ছি এটা দেখেছি? এটা আমাকে দেখা উচিত। বলছে এই স্মার্ট ভ্যালুতে আমরা প্রথম যে জিনিসটা পাচ্ছি তার নাম হলো গুড অ্যাসোসিয়েশন। আজকের এই টাইমে দাঁড়িয়ে, এখন কটা বাজে? এখন মোটামুটি 1টা বাজে, 2টো বাজে। বলছে এই টাইমে দাঁড়িয়ে বাইরের মার্কেটে আমাদের বয়সে একটা ছেলে একটা মেয়ে কি করছে? দুপুরবেলা বাবা মার অন্নটাকে ধ্বংস করলো, পরে গান্ডে পিন্ডে খেয়ে এখন লম্বা ঘুম দিচ্ছে, নইলে দুপুরবেলা শুয়ে শুয়ে বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের সঙ্গে গেছে মেসেঞ্জারে, ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে, হ্যাঁ কি না? আর কিছুজন থাকে দেবদাস, যাদের হয়তো লাইফে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিছু নেই, তারা কি করছে এই টাইমে দুপুরবেলা টাইমে গিয়ে দুটো খেয়ে বাঁশবাগানে এসে গাঁদা টানছে বসে বসে, হ্যাঁ কি না? আর কিছুজন কি করছে বাবা মা ধ্বংস, অন্যটাকে ধ্বংস করে কলেজে যাওয়ার নাম করে সকালবেলা বাবার পকেট কেটে 200 টাকা নিয়েছে, নিয়ে 100 টাকা বাইকে তেল করেছে, আর কলেজে গিয়ে একটা তো গার্লফ্রেন্ড পেয়েছে, ও যে কোয়েলকে পেয়েছে কলেজে গিয়ে, চলো কোয়েল বাইকের পিছনে বসো, ক্যান্টিনে ঢুকলো, 50 টাকা 1 প্লেট চাউমিন নিল, ভাগ করে খাচ্ছে। কেন? যদি ভাগ করে খাই ভালোবাসা পারে, কিন্তু পকেটে যে টাকাটা কম এটা জানে না। সিগারেট, এটা খেয়ে কি করছে? সিগারেট দাও, গার্লফ্রেন্ডের সামনে সিগারেট খাচ্ছে, ধোঁয়া আছে, গার্লফ্রেন্ড বলছে বিশাল স্মার্ট, আমার বয়ফ্রেন্ড তো বিশাল স্মার্ট। আরে স্মার্ট ভ্যালু যখন পেয়েছি, স্মার্ট ভ্যালু বলছে নেশা করো না, নিজের লাইফটাকে শেষ করো না, তখন ওই গার্লফ্রেন্ড গুলো, বাড়ির লোকগুলো, পাড়ার লোকগুলো কি বলছে? তোমার ছেলেটা না কেমন শেষ হয়ে যাচ্ছে। পাড়ায় যখন লোকে ঘুরতাম, 60-এর পড়া এরকম উঁচু করে ঘুরতাম, লোক বলতো তোমার ছেলেকে যা লাগছে না। আরে স্মার্ট ভ্যালু করছি, ভদ্র সভ্য প্রফেশনাল ড্রেস কোড করছি, এখানে ফাটা জিন্স আর পরছি না। আর যখন এখানে ফাটা জিন্সটা পরতাম, হাঁটুটা দেখা যেত, ছাইটা দেখা যেত, মনে হচ্ছে হেভি লাগছে। পাড়ার লোক কি বলতো, গার্লফ্রেন্ড কি বলতো, বয়ফ্রেন্ড কি বলতো, তোমাকে না কি স্মার্ট লাগছে। আর স্মার্ট ভ্যালু দিয়ে শুনছি কি না, তোমাকে প্রফেশনাল ড্রেস কোড পরতে হবে। জিন্দাগিতে প্রফেশনাল নামই শুনি, ড্রেস করা দূরের কথা, যদি এই নামটা শুনি স্মার্ট ভ্যালু। সারাদিন লোকে বসে ক্যাম্পাস পেটাচ্ছিলাম, লোক বলছে এটা হেভি। লোক তখন বাবা মার কাছে এসে কমপ্লেন করতো না, তোমার ছেলেটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, ক্রামবোর্ডটা কেন পেটাচ্ছে, তাসটা কেন খেলছে, জুয়াটা কেন খেলছে, ছেলেকে মানুষের মতো মানুষ করে, এটা লোক বলতো না। কারণ তখন লোক একটা জিনিস ভাবতো, বড় ছেলে বড় আনন্দ, যত উচ্ছন্নে যাবে তখন। আর স্মার্ট ভ্যালু দিয়ে আমরা শিখি কি? স্মার্ট ভ্যালু আমাদেরকে শিক্ষা দিচ্ছে কি? স্মার্ট ভ্যালু আমাদেরকে শিক্ষা দিচ্ছে জীবনে আগে একটা প্রপার হিউম্যান হতে হবে, একটা মানুষের মতো মানুষ হবে। জিন্দাগিতে রাস্তা থেকে যদি কোনো মেয়ে যায়, ভেবে না ওটা বোন, ভেবে না ওটা তোমার বৌদি, ভেবে না ওটা তোমার মা, ভেবে না ওটা তোমার বেস্ট ফ্রেন্ড, তুমি খারাপ নজরে কোনোদিনও দেখো না। এটাই স্মার্ট ভ্যালু শিক্ষা দিচ্ছে। আর যখন রাস্তা দিয়ে মেয়ে যাচ্ছে, আমরা মাথা তুলে তাকাচ্ছি না, যদিও তাকাই বোনের নজর দেখি, তখন লোক বলছে তোমার ছেলেটা এখন পাগলা পাগলা। কারণ আগের মতো আর স্মার্ট নেই। আগে একটা ঘড়ি যদি পড়তাম, শিয়ালদা স্টেশন থেকে 100 টাকা 200 টাকার ঘড়ি একটা কিনে এনে পড়তাম, এখানে ঘড়িটা বেরিয়ে আসছে, টাইম এখানে, ঘড়ি এখানে, আরে ঘড়ি এখানে পড়ে, ঘড়ি বলছে না এখানে পড়ো, টাইম। প্যান্ট করে পড়বে বোরগাটের কাছে, বলছে না আগে স্টাইল কি প্যান্টের জুতোর তলায় ঢুকে যাবে, তাহলে স্মার্ট লাগবে। জুতো তলায় ঢুকছে না, ওটা আগে স্মার্ট। এবার আমরা এইগুলো করছি না,
নিজেদেরকে চেঞ্জ করছি। আগে চুরি করে একটা অন্তত সিগারেট খেতে আমি স্মার্ট ভ্যালিতে পা দিয়ে একদম অনেস্টের সঙ্গে বলতে পারি জিন্দগিতে সিগারেট খাওয়া দূরের কথা সিগারেটের দিকে দেখবো না, বিকজ অফ দিস অ্যাসোসিয়েশন। যেই ভাইকে স্মার্ট ভ্যালি পাওয়ার আগে প্রত্যেক দিন 2 টাইম ভুল হয় জানি, ভুল দিয়ে দাম না সকালে রাতে ও 2 টাইম বানা। প্রথম সেকেন্ড কন্ডিশন ছিল কি, পার ডে সব থেকে খারাপ হলে 4টে সিগারেট খাবে, 4টে সিগারেট। বলতে না খেলে আমার ঘুম হয় না। আর ও কি কাজ করতো, ও একটা নার্সিং হোমে কাজ করতো যেখানে পার মান্থ 12 থেকে 15,000 টাকা স্যালারি ছিল। এবং স্মার্ট ভ্যালিতে যখন আসে, ও আসার পরে অফিসে রেগুলার আসে। এবার আমি একদিন অফিসে ঢুকলো, বুঝতে পারবো ওই টাইমে আমি আসবো, অফিসের নিচে এসে একটা কোণে দাঁড়িয়ে ভুল দিয়ে দেখি দাম মানে। এবার আমি ওকে দেখেও না দেখার ভাঙ করলাম। কেন? কারণ মানুষ যেটা চুরি করে করে তাও একটু মনে লজ্জা থাকে, ভয় থাকে, কিন্তু যখন আমি জেনে যাবো লজ্জা ভয় তার থাকবে না। আমি ওকে কিচ্ছু বলিনি। আমরা কি করতে চাই, আমরা কোনে অ্যাসোসিয়েট সিগারেট খাচ্ছে, আমরা ডাইরেক্ট বলি কেন তুই খাবি, খাবি না, ছাড় ছাড় ছাড়, না খেলে মারবো। কারণ বাঁকা হাতটা সোজা করতে গেলে আস্তে 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 কিন্তু পেন অয়েলটা দিয়ে মালিশ করে 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 তারপর সোজা করতে হবে। কিন্তু এটা যদি আমি একবারে টেনে সোজা করতে যাই তাহলে ভেঙে যাবে। ওই অ্যাসোসিয়েটটা কি করে, আমি ওকে কিছু বলিনি। আমি ওকে ট্রেনিং করাই, ওকে ট্রেনিং এর ডাইরেক্ট ইনডাইরেক্টলি ওকে বোঝানোর চেষ্টা করি, বোঝাই। আজকে দেখতে দেখতে ছেলেটা আমার টিমের লাস্ট ইয়ারে প্লাটিনামে ছিল। ছেলেটা ভুল খাওয়া, সিগারেট খাওয়া তো দূরের কথা, ও বলছে দিদি এখন যদি ভুল করে ধোঁয়াটা আমার নাকে আসে আমার বমি এসে যায়। চেঞ্জ, এই চেঞ্জটা কে করেছে? যদি মাত্র কেউ করতে পারে স্মার্ট ভ্যালুর অ্যাসোসিয়েশন। কারণ আমি অন্য টিমের কথা বলতে পারবো না, কোন টিমে কেমন ট্রেনিং হয় আমি জানি না, কিন্তু আমি এটুকু জোর গলায় বলতে পারি সব থেকে বেস্ট অফ দ্য বেস্ট যদি অ্যাসোসিয়েশন কোন টিমে থাকে সেটা হলো বিকাশ। আমার কনফিডেন্স আমি বলতে পারি সব থেকে বেস্ট অফ দ্য বেস্ট টিমে আমরা আছি। তাহলে একটা চেঞ্জ আরেকটা দাদা আছে, কাউন্সিলিং হয় না, কাউন্সিলিং আছে ড্রিঙ্ক করে। এবার আমি যখন ডকুমেন্টটা দিচ্ছি এরকম এরকম করে চলছে, আমরা ফেল করে যাই তো আর কি বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে, আমার তো শরীর খারাপ হয়ে গেছে। রিসেপশনে আজকে যে সবসময় দিনে ডুবে থাকতো মনে, আজকে দেখতে দেখতে ওই দাদাটা এই বছরে পাল অ্যাচিভার হচ্ছে। এবং করতে পারে, শুধুমাত্র আমাকে কি করতে হবে, সিস্টেমটাকে ফলো করতে হবে, ট্রেনিং গুলো নিতে হবে, স্মার্ট ভ্যালিতে থেকে যেতে হবে। তাহলে এই থেকে ভালো কি অ্যাসোসিয়েশন চাই আমরা? আগে নালায়কের মতো ঘুরে বেড়াতাম, এর বাড়ি টোল ওর বাড়ি টোল, কি করবো না করবো কোনো পারপাস নেই, কোনো উদ্দেশ্য নেই, কিচ্ছু নেই। আজকে স্মার্ট ভ্যালি পেয়ে গেছি পুরো রুটিন সেট। সকালে আমাকে কটায় ঘুম থেকে উঠতে হবে, কোন কাজটা কখন করতে হবে, তারপরে কখন স্নান করবো, কখন খাবো, কখন অফিস যাবো, কখন অফিস থেকে বেরোবো, কখন কোন কাজটা করবো, পুরো রুটিন আমাদের কাছে সেট। ঠিক না বল? তাহলে এই রুটিনটা সেট করতে গেলে স্মার্ট ভ্যালি। তাহলে জীবনে এরকম একটা অ্যাসোসিয়েশন কোথায় পাবে? এখানে এতগুলো ইয়াং জেনারেশন আছে। আমাদের রবীন্দ্র ভবনের ট্রেনিং হতো, রবীন্দ্র ভবনের পাশে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। ওই যখন আমরা হল ট্রেনিং এ ঢুকতাম, ওই ইঞ্জিনিয়ারিং কলেজ ছেলেমেয়েরা দেখতাম সাইডে গাঁদা খাচ্ছে, মদ খাচ্ছে, একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের গাড়ি এরকম সিগারেটটা ধরে আছে, গার্লফ্রেন্ড এরকম টেনে ধোঁয়াটা তার মুখে ছাড়ছে। আর দাদা যখন মার্সিডিজ নিয়ে যেতেন, বিকাশ মার্সিডিজটা দেখে তো ওরা ভাবতো কোথা থেকে এলো। অনেকে কি গান্ডু মাল তো জানে না, মনে করে কি সরি জানে না, তো মনে করে মার্সিডিজটা ভাড়া করে এনেছে, কিন্তু অ্যাকচুয়ালি জানেন না তো মার্সিডিজটা। কারণ ওদের ঔকাতে তো নেই, কোনোদিন ভাবতে পারেনি যে মানুষ আবার মার্সিডিজ আমাদের চোখের সামনে কেউ না কেউ করতে পারে। আর মার্সিডিজ সামনে এসে ফটো তুলবে, সেলফি তুলবে, গাড়িতে হাত দেবে, দেখবে আর ভাববে এরা করে কি। কিন্তু ওই যে ছেলে মেয়েগুলো আজকে ধ্বংসের দিকে যাচ্ছে, ওরা তো কোনো না কোনো মায়ের সন্তান, হ্যাঁ কি না? ওরা তো কোনো না কোনো পরিবারের সন্তান, ওদের বাবা মা
মতো প্রচুর কষ্ট করে মেহনত করে টাকা খরচা করে ওই ছেলেমেয়েদেরকে স্কুলে পাঠাচ্ছে, কলেজে পাঠাচ্ছে, কারণ বাবা মা স্বপ্ন দেখছে যে আমার ছেলে জীবনে অনেক বড় জায়গায় যাবে, আমার ছেলে বড় একটা চাকরি করবে। কারণ সারা জীবন ধরে আমাদের চাকরি চাকরি কি মানে মাইন্ডে তো ঢুকে আছে, তো বাবা মার মাইন্ডে কি চাকরি। আমরা যে এতগুলো ছেলে মেয়ে ইন্ডাস্ট্রিতে কাজ করি, তুমি মাকে যে বলবে ইন্ডাস্ট্রিতে আমি একটা বিজনেস করি, মা বলবে ওই তো চাকরি, ঠিক না বল? হ্যাঁ কি না? কারণ মাইন্ডে ঢুকে আছে চাকরি। আর ওই অ্যাসোসিয়েশন গুলো আমি দেখি তখন ফিল করি কাজ হয়তো যদি আমি স্মার্ট ভ্যালুটা না পেতাম, ওদের মধ্যে একজন আমি হয়তো দাঁড়িয়ে থাকতাম। কারণ উপরাল্লাহ স্মার্ট ভ্যালু সবাই ভাগ্যে রাখে না। একজন কুড়ুলে দিয়ে পা দেয় আর একজনের পায়ে এসে কুড়ুল পড়ে। কারণ যারা না বুঝে স্মার্ট ভ্যালুটা ছেড়ে চলে যায়, না জেনে স্মার্ট ভ্যালুটা চলে যায়, তারা তাদের ভাগ্য কুড়ুলে পা দেওয়ার মতো। একবার একটা মানুষ ছিলেন যারা একটা গাধা ছিল, তো গাধাটা নিয়ে যখন বেড়ায় রাস্তায় যেতে যেতে একটা নর্দমায় একটা পাথর দেখতে পাই, পাথর একদম স্বচ্ছ পাথর চকচক করছে। তো মানুষটা ভাবলো পাথরটা খুব সুন্দর, একটা কাজ করে এটা তুলে নিয়ে ভালো করে ধুয়ে আমার গাধার গলায় পরিয়ে দিচ্ছে। পাথরটা তুললো, ভালো করে ধুলো, পরিষ্কার করে গাধার গলায় পরিয়ে দিল। এবং ওই মানুষটা ভাবছে গাধার গলায় এটা পরিয়ে দিচ্ছি, গাধাটা তো হেভি লাগছে, দারুণ দেখতে লাগছে, চলো হেভি লাগছে এটা আমার গাধা। এবং কিছুদিন পরে ওর একটা রিলেটিভ এলো, রিলেটিভ এসে বলছে বাহ তোর গাধার গলায় যেটা পড়েছে এটা হেভি লাগছে, এটা কোথায় পেয়েছিস? বলছে এটা ওই তো নর্দমা থেকে গুড়িয়ে পেয়েছি, তো ভাবছি কোথায় রাখবো কোথায় রাখবো, তো আমার গাধার গলায় পরিয়ে দিয়ে এটা হেভি লাগছে। বলছে একটা কাজ কর না, এই পাথরটা আমাকে দে না, এর বিনিময়ে আমি তোকে 5,000 টাকা দেবো। তখন এই গাধার মালিক বলছে না, এটা আমার গাধার গলায় ভালো লাগছে, আমি 5,000 টাকা তুমি এটা তোকে দেবো না। বলছে তাহলে তুই কত নিবি বল? বলছে ঠিক আছে এটা আমাকে 20,000 টাকা দিয়ে আমি তোকে দিয়ে দেবো। গাধার মালিক মনে মনে ভাবছে কি 20,000 টাকা মানে বিশাল টাকা, হ্যাঁ কি না? একটা খেটে খাওয়া পরিবার হঠাৎ করে যদি 20,000 টাকা আসে কি মনে হয়? সেটা আমরা অনেকে বুঝতে পেরেছি যখন 20,000 টাকাটা বের করেছিলাম। এবার গাধার মালিক দেবে না, বন্ধুরা আবার চলে যায়, সেই রিলেটিভটা চলে যায়। এরপরে আরেকটা লোক কিছুদিন পরে আসে, যেতে যেতে দেখতে হয়, বলছে তোমার গাধার গলায় এটা হেভি লাগছে তো। রাস্তায় একটা লোক দেখতে পেয়ে বলছে তোমার গাধার গলায় এটা হেভি লাগছে তো, এটা আমাকে দেবে? বলছে ঠিক আছে তোমাকে দেবো, আমাকে যদি 20,000 টাকা দাও দিয়ে দেবো। বলছে 20,000 টাকা দেবো না, 18,000 টাকা নাও। বলছে ঠিক আছে তাই দাও। 2,000 টাকা তো মাত্র কম, আর ও তো 5,000 টাকা দিচ্ছিল, অনেক কম। বলে গাধার গলা থেকে খুলে তাকে দিয়ে বাড়ি চলে আসে। এবং এরকম কিছুদিন চলার পরে সেই ওর যে রিলেটিভটা এসেছিল, ওই রিলেটিভটা আবার আসে, এসে বলছে তোর গাধাটা কই? বলছে ওই তো ওখানে বানা। এবং গাধার কাছে গিয়ে চমকে ওঠে, কেন গাধার গলায় ওটা নেই। কেন বলছে কি বললি? গাধার গলায় যেটা ছিল ওটা আমি নো বলবি, এটা কি করলি? বলছে তুই তো মাত্র 5,000 টাকা দিবি বলেছিলি, একজনা 20,000 টাকা বলেছে, 18,000 টাকা দিয়েছে, ওকে আমি দিয়ে দিয়েছি। তখন এই রিলেটিভটা বলছে তুই গাধা শুধু চড়াস না, তুইও তো গাধা। বলছে কেন? বলছে তুই জানতিস ওটা কি? ওটা হলো হিরে, আর তুই মাত্র 20,000 টাকা দিয়ে দিলি। তখন গাধার মালিকটা হাসতে হাসতে মুচকে স্মাইল দিয়ে বলছে আমি মূর্খ, আমি অশিক্ষিত, আমি নাই জানতাম না। তাহলে তুই তো জেনে তুই কি করে 5,000 টাকা ওটা দাম দিলি, 20,000 টাকা দিলি না, তুই কেন ওটা দিলি না? তাহলে গাধা আমি না গাধা তুই? তুই বুঝে করেছিস। জীবনে আমরা স্মার্ট ভ্যালুটা করছি। কিছু মানুষ বলবে ফালতু জায়গা, বেকার জায়গা, এসব কাজবাজ করে, এরকম কিছু লোক বলবে, কিছু মানুষ বলবে। বলার সঙ্গে সঙ্গে ওখান থেকে কিছু মানুষ স্মার্ট ভ্যালুটা ছেড়ে চলে যাবে। কারণ ওকে তাকে বিশ্বাস করছে, এতগুলো লিডার এখানে তাকে দেখাচ্ছে, তার কথা বিশ্বাস করবে না। এতগুলো মানুষ সঠিক রাস্তা দেখাচ্ছে, তার কথা বিশ্বাস করবে না। বিশ্বাস তাকে বলবে ওই পাড়ার লোকটা। কোশ্চেন আপনি করুন, যে আমাকে বলছে স্মার্ট ভ্যালুটা খারাপ, তাকে আপনি কোশ্চেন করে দেখুন সে স্মার্ট ভ্যালু সম্পর্কে কি জানে। তাকে কোশ্চেন করুন, ঠিক বলেছে স্মার্ট ভ্যালু খারাপ। তুই বলতে স্মার্ট ভ্যালুতে কটা কিন আছে বল, সেটা আবার কি? চল 1 লাখ। ও বলছে স্মার্ট ভ্যালু খারাপ, ঠিক বলছে স্মার্ট ভ্যালু খারাপ। বলতে স্মার্ট ভ্যালুতে 5 বেসিকের নাম কি বল? 5 বেসিক, সেটা খাই না মা, চল 1 লাখ মার।
আচ্ছা তুই বলতে স্মার্ট ভ্যালুটা জব না বিজনেস? সবই তো জব। না রে, স্মার্ট ভ্যালুটা বিজনেস। ইনকাম কিসে বেশি হয়? বিজনেসে। জবে না। তুই করিস তুই জব। মুরগি তুই মুরগি কারণ হনুমানের সামনে যখন কলাটা নাচানো হয় আর একদিকে অনেক টাকা রাখা হয়, হনুমান কিন্তু টাকাটা নেবে না, হনুমান কিন্তু ওই কলা দুটোই নেবে। কারণ হনুমানের ব্রেন একটু বুদ্ধি নেই, যদি আমি কলা দুটো না নিয়ে টাকাটা নিয়ে এই টাকা দিয়ে অনেক কলা কেনা যায়, এটা হনুমান জানে না। আমাদের সোসাইটিতে কিছু মানুষ থাকে এরা বোঝে না যে আমি জব করবো, জব 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 জব, বিজনেস করবো না। বিজনেস করতে না দিদি আমার খুব কষ্ট হয়। জবে ফিক্স স্যালারি, জবে যাবো চলে গেলাম, কাজ করলাম চলে এলাম, 1 মাস যাবো আসবো 4টে সানডে ছুটি নেবো, ফিক্স স্যালারি পাবো। কিন্তু জবের অন্য ক্রাইটেরিয়া গুলো আমরা দেখি না। জবের যে ক্রাইটেরিয়া গুলো আছে, প্রবলেম গুলো আছে, এগুলো আমরা দেখি না। জবের 26 দিনে যদি আমার 9টা থেকে ডিউটি হয়, ডট 9টায় আমাকে ঢুকতে হবে। কোনোদিনও 9:20 ঢুকলাম, বস গালাগালি দেবে। আপনি বসকে বলছেন স্যার বিলিভ করুন আজকের ট্রেনটা একটু লেট, বস আমার আপনার কথা শুনবে না। আপনি বসকে বলুন যে স্যার আজকে বাসটা একটা মিস করে ফেলেছি, বস আপনার কথা আমার কথা শুনবে না, বস গালাগালি দেবে। হ্যাঁ কি না? কারণ শুনবে না। আর স্মার্ট ভ্যালু যখন একটা ট্রেনিং নিয়ে একদিন অফিসে আসি, আমরা দৌড়ে দৌড়ে মানে রিল্যাক্সে মুভি দেখছি, গান দেখছি। সিনিয়র যখন ফোন করেছে, কি ভাই অফিসে আসো না? দাদা আমার না শরীরটা খুব খারাপ, বিশ্বাস করে আজকে মানে এমন অভিনয় করি। কিন্তু যতক্ষণ না দাদার ফোন আছে বেশ বিন্দাস ছিলাম। কিন্তু ওই টাইমে একটা সিনিয়র আমাদেরকে কি অ্যান্সার দেয়, একটা সিনিয়র এই অ্যান্সার দেয়, ভাই টেনশন নেই, আজকে আমি সব সামলে দিচ্ছি, তুমি ওষুধগুলো ঠিকঠাক খাও আর নিজে তাড়াতাড়ি সুস্থ হও। ঠিক না? এটাই তো বসকে করুন, জব হোল্ডার আপনি যদি হন, বসকে ফোন করে বলুন বস আজকে না আমার শরীর খারাপ। বস গালাগালি দিয়ে বলবে তুই মরে গেলে যদি জব করতে যাই এখন তো কাজটা করবে। হ্যাঁ কি না? আর আমরা স্মার্ট ভ্যালু করি, তোকে ইনভাইটিং করছি, প্রচুর লুজ মোশন হচ্ছে, অফিসে যেতে পারছি না, বসকে ফোন করছি স্যার আমার প্রচুর লুজ মোশন হচ্ছে, আজকে যাবো না। স্যার বলে তুই ক্যাম্পাস করে চলে আসো, কিন্তু আসতে হয়। হ্যাঁ কি না? সিনিয়রকে ফোন করেছি, দাদা আমার না প্রচুর লুজ মোশন হচ্ছে। সিনিয়র বলে অসুবিধা নেই, ওয়াশরুমে বসে বসে দুটো হাতে টাইপিং করে দুটো ইনভাইটিং করে না বাড়িতে ঘুমো। হ্যাঁ কি না? অসুবিধা কোথায়? বিজনেস করতে অসুবিধা কোথায়? অসুবিধা আছে? দুটোতে ইনভাইটিং আমরা করিনি। আমরা স্মার্ট ভ্যালুতে আসার আগে কাউকে কার সঙ্গে ইনভাইটিং করিনি। যখন আমার দিদি বিয়ে হয়েছে 500 লোককে ইনভাইটিং করিনি। যখন আমরা নতুন মাধ্যমিক এক্সাম দিতে যাচ্ছি, পাশে 10-15টা মানুষ আমরা একই রুমে পড়েছি, কেউ কাউকে চিনি অচেনা মানুষের সঙ্গে কথা বলিনি। আমি যদি এখানে কারোর বাড়ি যদি বন্যাতে হয়, আমি যদি বন্যাতে যাই, কাউকে যদি ফোন করে বলি ভাই তোমার বাড়ি বন্যা, তো বন্যাতে ওখানে আমি যাচ্ছি, আমার একটা রিলেটিভের বাড়ি, কোন মিষ্টি দোকানটা ভালো একটু তুমি বলো তো, বলে দেবে না? মিষ্টি দোকানটা তোমাকে প্রফিট দেবে? তুমি কাস্টমারকে পাঠিয়ে 1000 টাকা মিষ্টি নিলাম, তুমি 200 টাকা নাও না। কিন্তু স্মার্ট ভ্যালু বলছে সামান্য এই কাজটা চলতে ফিরতে কোনো অসুবিধা নেই, পড়ে যাও, গ্যারান্টেড তুমি এখান থেকে পরিবর্তন হবেই। প্রত্যেকটা মানুষের লাইফে একটাই কাজ, সেটার নাম হলো পার্সোনাল ওয়ার্ক। যতদিন সে বাঁচবে, এই পৃথিবীতে যত জব হোল্ডার আছে তাদের কাজ হলো একটাই, পার্সোনাল ওয়ার্ক। যতদিন সে বাঁচবে তাকে পার্সোনাল ওয়ার্ক করতে হবে। কিন্তু স্মার্ট ভ্যালুতে আমাদের কাছে আছে পার্সোনাল ওয়ার্ক প্লাস টিম ওয়ার্ক। পার্সোনাল ওয়ার্ক কত পার্সেন্ট? মাত্র 2%। 98% হলো 98% হলো টিম ওয়ার্ক। তাহলে এই 2% কাজ, এই 2% কাজ যদি জীবনে একবার করে নিতে পারি,
কোনোদিনও আর পিছনে ঘুরে তাকাতে হবে না, কোনোদিনও নিজের কাজ নিজেকে আর করতে হবে না। জীবনে যদি এই একবার 2% ওয়ার্কটা করে নিতে পারি, জীবনে এই 2% ওয়ার্কের সময় প্রবলেম আসে, ক্লিয়ার করতে পারলাম? তাহলে সামান্য এই কাজটা সারা জীবনে আমি স্মার্ট ভ্যালুতে একবার করে নিতে পারি, একবার করলাম শেষ। কিন্তু যদি আমি জব করি, জবে আমার টার্গেট দিয়েছে কি আমাকে প্রত্যেক মাসে 5টা করে কুচিনা মেশিন সেল করতে হবে। এবার একটা মানুষ যদি এই মাসে একটা কুচিনা মেশিন নেয়, নিশ্চয়ই নেক্সট মান্থ আবার নেবে না? নেবে কি? রেসপন্স পাচ্ছি না, নেবে কি? নেবে না। তাহলে এই বছরে আমি যে 5টা বাড়িতে গিয়ে এই মাসে 5টা বাড়িতে এই কুচিনা মেশিন সেলস করার জন্য মিনিমাম আমাকে বাড়ি ঘুরতে হচ্ছে কত? মিনিমাম একটা বাড়িতে 10টা বাড়িতে যদি যাই একটা করে মেশিন সেলস হচ্ছে, আমি ধরে নিলাম 10টা। তাহলে জীবনে এখানে আমার বোঝা উচিত 50টা। আরো যদি এটা যদি খুব ভালো হয়, সবথেকে খারাপ হলে তো 1500 বাড়িতে যেতে হয়, তারপরে এই 5টা কুচিনা মেশিন সেলস হয়। এর পরের মাসে চলো 5টা সেলস হয়ে গেছে, 12,000 টাকা স্যালারি পেয়ে গেছে। পরের মাসে গিয়ে বলছে আবার আমার 10 থেকে 12,000 টাকা স্যালারিটা লাগবে, আবার কি করতে হবে? আবার সেলস করতে হবে। যদি এই 4টে 5টা জায়গায় তাহলে 3টে হলো, তাহলে কি হবে? সেলস করতে হবে। যদি আমি পারলাম না, স্যালারি কেটে নেবে, ঠিক না? বলুন স্মার্ট ভ্যালুতে কোনো টার্গেট নেই। স্মার্ট ভ্যালুতে আমার নিজের টার্গেট হলো নিজে, কারণ স্মার্ট ভ্যালুতে আমি হলাম এখানে আমি দিয়ে নিজের টার্গেট নিজের। আজকের এই সামান্য এই টাকাটা খরচ করে আমরা শুধু একটা আইডি ক্রিয়েট করে নিয়েছি নিজের জন্য। তাহলে এখান থেকে আমরা প্রথম যে জিনিসটা পাচ্ছি কি? অ্যাসোসিয়েশন। সেকেন্ড কি জিনিস পাচ্ছি এখান থেকে? সেকেন্ড জিনিস আমরা এখান থেকে কি পাচ্ছি? একটা পেলাম গুড অ্যাসোসিয়েশন, সেকেন্ড আমরা এখান থেকে পাচ্ছি গুড এডুকেশন। হ্যাঁ কি না? আজকে গুড এডুকেশন, কারণ আমরা 10 বছর 12 বছর 15 বছর বাইরের মার্কেটে পড়াশোনা করেছি। 10 বছর 12 বছর 15 বছর বাইরের মার্কেটে আমরা যে পড়াশোনা করেছি, এই পড়াশোনাটা করার জন্য আমরা প্রচুর টাকা খরচা করেছি, কিন্তু আলটিমেট অ্যাকচুয়ালি এই পড়াশোনাটা আমাদেরকে রিয়েলিটি কোনো কাজে লেগেছে? ভাই হাট বলো। আমি এখানে একটা ভিডিও দেখছিলাম, ওই বলছে যে আমি স্কুলে এতদিন পড়েছি, স্কুলের পড়াশোনা A+B² এই সূত্র আমার কেরিয়ার জীবনে কোথাও কাজে লাগেনি। জীবনে আমি আমার অ্যাক্টিং প্রফেশনে এসে আমি জীবনে শিখেছি টিম ওয়ার্ক কেন জীবনে করা উচিত। আমি জীবনে স্মার্ট ভ্যালুতে এসে শিখেছি, আমি জীবনে অ্যাক্টিং প্ল্যাটফর্মে এসে শিখেছি জীবনে গুড অ্যাসোসিয়েশন কি। আমি জীবনে অ্যাক্টিং প্ল্যাটফর্মে এসে শিখেছি অ্যাটিটিউড কি। আমি জীবনে অ্যাক্টিং প্ল্যাটফর্মে এসে শিখেছি ক্যারেক্টার কি। আর এই জিনিসগুলো পুরো আমার জীবনে সারা জীবনে যতদিন আমি বাঁচবো এইগুলো আমার জীবনে কাজে লাগে। তাই আজকে আমরা স্মার্ট ভ্যালু পেয়েছি। স্মার্ট ভ্যালুতে আমি কি পাচ্ছি? গুড এডুকেশন। যেই এডুকেশনটা আজকে যদি আমি শিখি, এই এডুকেশনটা যদি আমি নিই, তাহলে আজকের দিনে এই এডুকেশনটা এমন একটা এডুকেশন, আজকের দিস ইন্ডাস্ট্রি 24 বছর ধরে বলছে আইটি শেখো, আইটি শেখো। আর আমরা রিসেন্টলি টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দেখছি, নরেন্দ্র মোদী বলছে জীবনে যদি কিছু করতে হয় তাহলে তোমাকে আইটি শিক্ষাটা নেওয়া উচিত। কিন্তু বলো, আমরা যে ফ্যামিলিতে বিলং করি, ওই ফ্যামিলিতে আইটি শিক্ষাটা দেওয়ার জন্য যে 2-2.5 লাখ টাকা খরচা, এটা আমার বাবা মার খরচা করার ক্ষমতা নেই। কারণ এই যদি আমরা জানি এই এডুকেশনটা ভালো, এই এডুকেশনটা নিলে লাইফ অনেক কিছু চেঞ্জ করতে পারে, এই এডুকেশনটা নিলে আমি জীবনে কিছু করতে পারি, জীবনটাকে চেঞ্জ করতে পারি, লাইফটাকে চেঞ্জ করতে পারি, কিন্তু এই এডুকেশনটা নেওয়ার জন্য যে খরচা আমাদের ফ্যামিলিতে আমার বাবা মার পক্ষে পসিবল না এই টাকাটা খরচা করে আমাকে এই এডুকেশন দেবে। কিন্তু স্মার্ট ভ্যালু আমাদেরকে অপরচুনিটি দিল, সুযোগ দিল যে এই এডুকেশনটা নিতে গেলে এত টাকা খরচা, এটা অতি বাস্তব, কিন্তু তুমি তার
10% 10%, তারও 10% টাকা খরচা করে তুমি চাইলে এই কোয়ালিটিটা নিজের মধ্যে ইনপুট করতে পারো। জীবনে কাউকে যখন স্মার্ট ভ্যালুর মেসেজটা দিচ্ছ, দুটো মানুষকে যখন ইনভাইটিংটা করছো, ইনভাইটিং এর উদ্দেশ্যটা এটা রাখুনি যে দিদি দেবে কি দেবে না। ইনভাইটিং এর উদ্দেশ্য আমাদের রাখা উচিত যে আজকের দিনে ভারতবর্ষের দিকে এখনো পর্যন্ত প্রচুর জায়গা আছে যেখানে এখন ইলেকট্রিক পৌঁছায়নি, প্রচুর জায়গা আছে অত্যন্ত গ্রাম এখনো সেখানে মাটির বাড়ি, ঘরের ছাউনি দেখা যায়। সেইখানে ছেলেমেয়েরা একটু আশা খোঁজে, একটু বাঁচার আশা খোঁজে, জীবনের লাইফে কিছু করার আশা খোঁজে। সেই সব মানুষদের কাছে স্মার্ট ভ্যালু মেসেজটা যদি আমরা পৌঁছে দিতে পারি, অ্যাটলিস্ট ভারতবর্ষে প্রত্যেকটা মানুষ নিজেকে ডেভেলপ করতে পারবে এবং প্রত্যেকটা মানুষ তার ফ্যামিলির চোখ মুখে হাসিটা আনতে পারবে, চোখের জলটা মোছাতে পারবে। এই উদ্দেশ্য নিয়ে আমাদের স্মার্ট ভ্যালু মেসেজটা প্রত্যেকটা মানুষকে দেওয়া উচিত। উদ্দেশ্য বিশাল বড়। তার মানে আমাকে বুঝতে হবে যে আজকের দিনে এই এডুকেশনটা কতটা লাইফে ইম্পর্টেন্স। এডুকেশন, আমাকে এডুকেশন লাগবে। এই এডুকেশনটা আজকের দিনে আমি কিছুদিন আগে দাদার একটা ট্রেনিং শুনছিলাম, বিকাশ আমাদেরকে ট্রেনিং করাচ্ছিলেন। ফলে দাদা একটা কথা বলছিলেন যে একটা মানুষ এই 12 বছর 15 বছর বা 20 বছর ধরে যে এডুকেশনটা নেয়, এই এডুকেশনটা নেওয়ার পরে কোনো গ্রাজুয়েশন কমপ্লিট করলো বা এইচএস কমপ্লিট করলো বা এমএ কমপ্লিট করলো, এই এডুকেশনটা নিল 12-15 বছর বা 20 বছর ধরে। রিয়েলি দাদা সবাইকে কোশ্চেন করছে, রিয়েলি প্রত্যেকে বাইহাট মনে হাত দিয়ে বলো তো যে আমরা এত বছর ধরে যে এডুকেশনটা নিয়েছি, টাকা খরচা করে, টাইম খরচা করে, সত্যিকারে এই এডুকেশনটা কি আমি আজকের মার্কেটে কাজে লাগিয়ে ইনস্ট্যান্ট 50,000 টাকা ইনকাম করার অপশন পাবো? পাবো কি? তাহলে কি কেউ করে না 50,000 টাকা ইনকাম? করে না কেউ? স্মার্ট ভ্যালু ছাড়া বাইরে কি কেউ 50,000 টাকা ইনকাম করে না? করে। কারণ তারাও এডুকেশন নেই, আমরাও এডুকেশন নেই, কিন্তু আমাদের এডুকেশনকে এমন ভাবে আমরা নিয়েছি, না হয়েছি কোনোদিন স্কুলে ফার্স্ট বয়, না আমরা জীবনে 99% মার্কস পেয়েছি, না আমরা মাধ্যমিকে কোনোদিন ফার্স্ট হয়েছি, না আমরা এইচএসে ফার্স্ট হয়েছি। ঠিক না? তাহলে এই পড়াশোনাটা আমরা কি করলাম? ছেলে খেলা করলাম। আর এই ছেলে খেলা করতে করতে আমার লাইফ থেকে গ্রিন এজটা চলে গেল। কখন বুঝতে পারিনি বয়সটা 20-22 হয়ে গেল। এবার বাবা মার বিয়ের জন্য প্রেশার দিচ্ছে, সঙ্গে সঙ্গে আমি কোনো একটা কোম্পানিতে জবে চলে যাচ্ছি। ঠিক না? তাহলে জীবনে আমরা টাকা খরচা করলাম, টাইম ইনভেস্ট করলাম। বলে এই 12 বছরে আমার টাইম দেওয়া, 12 বছরে যে লাখ লাখ টাকা খরচা করে এডুকেশনটা নিয়েছি, আপনি গ্যারান্টি দিয়ে বলুন এই আমি বাইরের মার্কেটে আমার এই এডুকেশনটা নিয়ে যাবো, আমি চাকরি পাবো? কিন্তু স্মার্ট ভ্যালুতে যে এডুকেশনটা নিচ্ছি, এই এডুকেশনটা ভারতবর্ষের বুকে আমি যেখানে যাই না কেন এই এডুকেশনটা দরকার আছে কি নেই? তাহলে এইরকম একটা এডুকেশন স্মার্ট ভ্যালু আমাদেরকে দিচ্ছে। জীবনে একবারই এই টাকাটা খরচা করে আমি আইডিটা ক্রিয়েট করেছিলাম, পাচ্ছি কি এখান থেকে গুড হেলথ। যত বড় কোম্পানিতে আমি কাজ করি, কোন কোম্পানির বস আমার হেলথের দায়িত্ব নেবে না। যদি এই পৃথিবীতে কোন ইন্ডাস্ট্রি মানুষের হেলথ নিয়ে ভাবে, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের হেলথ নিয়ে ভাবে, শুধুমাত্র দিস ইন্ডাস্ট্রি ভাবে। রাখতে গেলে আমাকে প্রত্যেকদিন গুড এক্সারসাইজ করতে হবে, যেটা আমাদের কাছে টাইম নেই। যদি আমি না খুব ব্যস্ত, টাইম নেই, তাহলে কি করতে হবে? গুড ফুড খেতে হবে। গুড ফুডটা খাওয়ার জন্য আমাকে কি করতে হবে? যদি আমার 4 জনের ফ্যামিলি হয়, পার ডে 7 রকমের ফল যদি একজন করে খায়, 4 জনের ফ্যামিলি প্রত্যেক দিন এক একজনের 200 টাকা করে ফল পড়বে, তাহলে 4 জনের ক টাকা পড়বে? 800 টাকা। আমাদের ফ্যামিলিতে হয়তো 1 সপ্তাহে অনেকের বাবা আছেন 800 টাকা ইনকাম করে, সেই জায়গায় দাঁড়িয়ে 800 টাকা ফল কি করে আমরা খাবো? ঠিক না ভুল? কিন্তু এই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের ইন্ডাস্ট্রি কি নিলেন সিদ্ধান্ত, ইন্ডাস্ট্রি নিল এরকম কিছু জুস আনতে হবে, এরকম কিছু জিনিস আনতে হবে যেটা কম খরচায় পুরো ফ্যামিলি হেলথটা ভালো রাখে।
এর জন্য আমাদের এখন ইন্ডাস্ট্রিতে প্রচুর প্রোডাক্ট আছে, ননি কোকাম আছে, ননি প্রিমিয়াম আছে, আমলা জুস আছে, অ্যালোভেরা জুস আছে, এ স্বর্ণ। তাহলে যেটা খেয়ে অল্প খরচার মধ্যে যেটা খেয়ে আমরা চাইলে আমাদের হেলথটাকে গুড রাখতে পারি, হ্যাঁ কি না? জীবনে একবার এই টাকাটা খরচা করে আইডি করে নিয়েছি। খরচা করেছি কত টাকা? কত টাকা খরচা করে আইডি করেছি? 25,000, 15,000, 20,000। যদি ট্রিপল সাইড নিই তাহলে বেশি অ্যামাউন্ট। তাহলে আমি সব থেকে ন্যূনতম একটা ধরছি 15। তাহলে আমি কি করলাম? এই টাকাটা খরচা করে একবার জীবনে আইডি নিয়েছি। আজকের যেই মানুষটা এখানে দাঁড়িয়ে এখন ট্রেনিং করাচ্ছে, সেই মানুষটার বাইরে এখন একটা 10 লাখ টাকার গাড়ি দাঁড়িয়ে আছে। যেই খরচা না, যেটাকে বলা ইনভেস্ট বলতে পারো, কারণ খরচা আমাদের ইনভেস্ট আলাদা। খরচা মানে হলো যে আমি দোকানে গেলাম, একটা পেন নিলাম, দোকানদার কালকে ভেঙে উঠে চলে গেলেও দোকানদারের সঙ্গে আমার কোনো মানে দোকানদারের নামে আমার কোনো কমপ্লেন থাকবে না, ঠিক না বলছি? এখানেও অ্যাকচুয়ালি খরচাও বলতে পারো, কারণ আমি স্মার্ট হেলথে যে অ্যামাউন্টটা খরচা করেছি তার বিনিময়ে এডুকেশন প্লাস হেলথ আমি পেয়ে গেছি। আমি যদি স্মার্ট ভ্যালু নাও করি তাও আমি বলতে পারবো না স্মার্ট ভ্যালু চিটিং বাদ, বলতে পারবো? কারণ আমি স্মার্ট ভ্যালুতে যেটা নিজের জন্য খরচা করেছি তার বিনিময়ে সব পেয়ে গেছি, হ্যাঁ কি না? তাহলে আমি বলতে পারি না। কিন্তু জীবনে এই খরচাটা করেছিলাম, আজকে 10 লাখ টাকার গাড়িটা চলি। আজকের জীবনে এই টাকাটা খরচা একবার করেছিলাম, তার জন্য যে ফোনটা ব্যবহার করি সেই ফোনটার দাম হলো 80,000 টাকা। এই টাকাটা একবারই খরচা করেছিলাম, তার জন্য নিজের মায়ের হাতে যে বালাটা করে দিয়েছি, যে বালাটার দাম হলো ক্যাশ 1.5 লাখ টাকা। জীবনে এই টাকাটা একবারই খরচা করেছিলাম, এর জন্য মা যে গলার চেনটা পরে চেনটা বানিয়ে দিচ্ছে 80,000 টাকা দিয়ে। জীবনে এই টাকাটা একবারই খরচা করেছিলাম, এর জন্য চোখ বন্ধ করে এখন পার মান্থ 20,000 টাকা শপিং করি। জীবনে এই টাকাটা একবার খরচা করে আইডিয়া করে নিয়েছিলাম, এর জন্য এক একটা ঘড়ি পরি মিনিমাম 15,000, 20,000 টাকার নিচে কোনো ঘড়ি। জীবনে এই টাকাটা একবার খরচা করেছিলাম, ওর জন্য আজকে স্মার্ট ভ্যালু থেকে 15 থেকে 20 লাখ টাকার গহনা মেনটেন করার অবকাশ রাখিয়ে 2-3 লাখ টাকা। এর জন্য নিজের মা অসুস্থ হওয়ার জন্য 2.5 লক্ষ টাকা খরচা করে ভেলোর থেকে মাকে ট্রিটমেন্ট করে সুস্থ করে আমি এই টাকাটা একবারই খরচা করেছিলাম। এর জন্য এই বছরে আমি যে ফ্ল্যাটটা নিতে চলেছি যার দাম মিনিমাম 30 থেকে 40 লাখ টাকা। আপনি নিতে পারছেন না, আমাকে একটু চিঠি করে আজকের এই বছরে খারাপ হলে মিনিমাম 1 বছরে একটা মেয়ে মিনিমাম সব থেকে খারাপ হলে আমি এই বছরে ইনকাম করতে চলেছি 30 লাখ টাকা। কারণ এটা আমি 3টে আইডিতে ট্রান্সফার করে দিয়েছি। কাজ একই, এফোর্ট একই, সব কিছু একই, ইনকাম খালি ডবল দিচ্ছে। কোম্পানিকে আমি বলছি এই সপ্তাহে চেক নেবো না, বলছে তোমাকে নিতেই হবে, কারণ তুমি চেক না নিলে শুনবো না। আজকের পার মান্থ মিনিমাম 2 লাখ টাকা ইনকামের জায়গায় দাঁড়িয়ে আছি। যাই হয়ে যাক, পুরো পৃথিবী একদিন হয়ে যাবে। প্রত্যেকটা সিনিয়র শুধু হাত টাকাকে বলে গেছে লড়ে যাও, যাই হয়ে যাক তোমার সঙ্গে আমরা আছি। প্রত্যেকটা সিনিয়র এতটা আমাদেরকে ভালোবাসে আমরা বুঝতে পারি না। কালকেই আমার একটা ছেলেকে শিয়ালদায় চিঠি ধরে, আর ও আমাকে ফোন করে বলতে দিদি এই ব্যাপার, তো আমাকে বলে দিই। কিন্তু জীবনে আমি ওখান থেকে একটা শিক্ষা নিই যে একটা অ্যাসোসিয়েট 6 মাস স্মার্ট না করতে হতে, 3 মাস না করতে হতে, 1 মাস না করতে হতে,
কোনো যদি বিপদে পড়ে সব থেকে প্রথম যদি কাউকে সে ফোনটা করে তার সিনিয়রকে, সিনিয়রটাকে এতটা ভালোবেসে রেখেছে। কিন্তু অতি বাস্তব একটা কথা, একটা অন্ধ মানুষকে চলার জন্য সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা লাগে তার নাম হল লাঠি। আর সেই মানুষটা যখন জীবনের চোখটা ফেরত পায় সব থেকে আগে যদি কাউকে ছিঁড়ে ফেলে দেয় সেই লাঠিটাকে, এটা হলো দুঃখের ব্যাপার। কিন্তু মানুষ বোঝে না, সিনিয়র কি জিনিস বোঝে না। মনে করে সিনিয়র জীবনে যদি একটা পিন পেয়ে যায়, হতে পারে সুপার স্মার্ট, হতে পারে সিলভার, হতে পারে গোল্ড, হতে পারে প্লাটিনাম, জীবনে একটা পিন যদি পেয়ে যায়, জীবনে বোঝে যায় আমি সিনিয়র, আমি সব পারি। কে সিনিয়র, কে ও কাউকে চিনি না, কাউকে জীবনে সাবমিটেড করতে পারি না। জীবনে কাউকে না কাউকে সাবমিট করো জীবনে যদি বড় জায়গায় যেতে চাও। কারণ না দাদা আমার সিনিয়র না, খুব আমাকে উল্টো পাল্টা বলে। মাথায় একটা জিনিস রাখবেন, একটু ভাবনা চিন্তা করে দেখবেন, আচ্ছা সিনিয়র যে আমাকে একটু বকলো, এটা কেন বকলো? হয় এর কারণ কি? কারণ হলো আমি আজকে সারাদিনে ঠিকঠাক কাজটা করিনি। আচ্ছা যদি আমি কাজটা না করলাম, ক্ষতিটা কার হলো? সিনিয়রের না আমার। তাহলে নিজের ক্ষতি হলো, নিজের ভালোর জন্য এই পৃথিবীতে যদি কেউ আমাদেরকে সঠিক ডাইরেকশন দেখায়, এই পৃথিবীতে যদি আমাদেরকে কেউ সঠিক রাস্তা দেখায়, সেটা হলো এই মাদুলের এক আমার লাইফে খুব স্পেশাল দিন। আমি অনেক আমাদের এমনি অনেক হল্টারিং হয়, আমি অনেক হল্টারিং করে, কিন্তু আজকে আমার দিনটা স্পেশাল। আর স্পেশাল দিন আমার লাইফে যেমন, তেমনি আমি আজকে আমি স্টেজে আসার আগে যার সাথে তাই কথা বলছিলাম। কারণ মাথায় একটা জিনিস লাগবে, গুরু যখন আপনার সামনে থাকবেন তখন কিন্তু আপনি 1000টা যুদ্ধে জিতবেন, আর গুরু যখন আপনার সঙ্গে থাকবেন তখন আরো বেশি যুদ্ধে জিতবেন। কিন্তু গুরু যখন আপনার পিছনে দাঁড়িয়ে থাকবে তখন একটা যুদ্ধে জিততে গেলেও প্রচুর ভয় লাগে। আপনি হয়তো জানেন যুদ্ধটা জিতবেন, তারপরেও কিন্তু আপনার ভয় লাগে। কিন্তু আমার প্রত্যেকটা গুরু জীবনে সত্যিকারে আমি খুব লাকি ফিল করি, রিয়েলি বলছি। এই মানুষগুলো যদি আমার লাইফে না থাকতো, আমার জীবনে কোনো অস্তিত্ব নেই, আমার জীবনে কেউ চিনতো না, আমি জীবনে কোনোদিনও এই জায়গা পেতাম এটা আমি কোনোদিনও ভাবিনি। কারণ আমি তো জানি আমি কে, এটা সেই শুরুতেই আমি বলে দিয়েছি। সত্যিকার এই মানুষগুলোকে আমি মন থেকে খুব রেসপেক্ট করি, খুব ভালোবাসি, খুব শ্রদ্ধা করি। আজও পর্যন্ত আমার সবসময় একটা জিনিস মনে হয় যে জীবনে যদি আমি কোনো ভুল করি, কোনো যদি নিজের জানতে অজান্তে বা জেনে বুঝে যদিও কোনো ভুল করি, আমি সবসময় একটা জিনিস মনে করি, এই সিনিয়রগুলো যদি আমার পুরো টিমের সামনেও আমাকে খেলায়, পুরো টিমের সামনে যদি আমাকে মারে, পুরো টিমের সামনে যদি আমাকে উল্টো পাল্টা বলে, তারপরে আমি এই পার্সনগুলোকে স্যালুট করে একটাই কথা বলবো, আপনার জন্য আমার সবকিছু। আপনি মারতে 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 যদি আমাকে মেরেও ফেলে দেন, তারপরে আমি আপনার হাত ছাড়বো না, আপনাকেই আমি ধরে থাকবো। পিসির বাড়ির মাসিরা, মা বাবা কেউ নেই। আমার বাড়ি থেকে 10 মিনিট ডিস্টেন্স আমার মামার বাড়ি হেঁটে যাওয়া যায়, 10 মিনিট পায়ে হেঁটে। আমার 4টে মামা, ছোট মামার দিয়ে শেষ ধুমধাম করে বিয়ে হচ্ছে। আর আমি জীবনে তখন স্মার্ট বেলটা সবে মাত্র পাই 6 মাস। আর আমার ছোট মামার বিয়ে হচ্ছে, পুরো বাড়ি শুধু সবাই চলে গেছে, আমি যাইনি। আমার বড় মামি ফোন করে আমাকে বলছে, কি এমন বালের কাজ করিস রে, ওইখানে সব ইয়াং ছেলেমেয়েরা গিয়ে তো ঢলাঢুলি করিস, আর একটু ছোট মামার বিয়েতে আসতে পারিনি। সেই দিন আমার খুব কান্না লেগেছিল, রাগ হয়েছিল, কারণ আমার সিনিয়রদের নামে বলেছি, আমি কিছু বলতে পারিনি, আমি শুধু চুপচাপ শুনে নিচ্ছি। আমি কিছু, কারণ সেই দিন আমার কাছে কিছু ছিল না দেখানোর মতো, বলার মতো, ওর জন্য আমি চুপচাপ শুনে নিয়ে ফোনটা রেখে দিয়েছি। তার 6 মাস পরে আবার ছোট মাসির বিয়ে হয়, সবাই যায়, বউ বাটে, মামার বিয়েতে বরযাত্রী সবাই যায়, আমি একমাত্র যাই না। তারই কিছুদিন পরে আমার নিজের একটা ছোট্ট ভাইপো, যারা মুসলিম আছে, বাচ্চাদের একটা অনুষ্ঠান হয়, ছোটবেলায় একটা মুসলমানি বলে একটা অনুষ্ঠান হয়, ঠিক না? আমার ছোট্ট একটাই ভাইপো, তার কিছুদিন পর তারও মুসলমানি হয়। বাড়িতে লোক কুটুম্ব করতে আমি সকালবেলা বেরিয়ে অফিসে চলে আসি, রাত্রেবেলা যেমন বাড়ি যাই। এবং আমার ভাইপোর মুসলমানি ঠিক 3 মাস মতো পরে আমার ছোট একটাই বোন আছে, আমি যেহেতু বিয়ে করতে চাইছি না, ওর জন্য বাড়ি থেকে ওকে বিয়ে দেবে, ও একটু একজনকে পছন্দ করে, লাভ ম্যারেজ করে, তার জন্য যাতে
পালিয়ে না যায়, না করে, ওর জন্য বাবা মা দেখাশোনা করে যেমন নর্মাল বিয়ে হয় বিয়ে দিচ্ছে। এবং বোনের যেদিন হলুদ আমি সেই দিন সকালে অফিসে চলে আসি, রাতে যাই, এবং বিয়ের দিন সকালবেলা বাড়িতে লোক কুটুম্বর্তী আমি অফিসে চলে আসি। কারণ আমার কাছে একটা জিনিস ক্লিয়ার ছিল, বিশুদা ট্রেনিং একটাই কথা বলেন, এই দাদার কাছ থেকে আমি একটা কথা শিখি, প্লিজ আরো দিন একটা বিপ্লব করবো। দাদা বলছেন জীবনে আমি কারোর বিয়েতে যাব না, আমি সেই বিয়েতে যাব যেই বিয়েটা আমার জন্য, আমার ছাড়া হবে না, সেটা হলো নিজের বিয়ে। মাইন্ডসেট করিনি যাব না। আমার পিসিরা আমাকে একটু গালাগালি করে, উল্টো পাল্টা কথা বলে, আমার বাবাকে উল্টো পাল্টা বলে। আমাদের বাড়ি থেকে বেরোলে একটা চায়ের দোকান আছে, চায়ের দোকানে ছেলেদের কাজ হলো কি আড্ডা মারা, তাস খেলা, জুয়া খেলা। আর ওই মানুষগুলো, আমার বাবা যেহেতু, আমরা যেহেতু মুসলিম, আমার বাবা মসজিদ থেকে যখন নামাজ পড়ে আসে, আমার পাড়ার লোকগুলো আমার বাবাকে ধরে এরকম বলে, বড় বড় দাড়ি রেখে নামাজ পড়ছো আর মেয়েকে বাইরে খারাপ কাজ করে ইনকাম করার জন্য পাঠাচ্ছ। আর আমি ওই টাইমে রাস্তা দিয়ে পাস হচ্ছি, তখন ওই লোকগুলো বলছে, লোক শুনেছি রাত্রেবেলা খারাপ কাজ করে, এ তো দিনের বেলা করতে যায়। আর এই কথাগুলো যখন শুনি না, ভিতর থেকে কান্না ফেটে আসে, বাট বলার মতো অ্যান্সার থাকে না, ছিল না সেই দিন। কিন্তু সেই দিনে আমি খুব কষ্ট পাই। আর সেই দিনে আমাদের হল ট্রেনিং থাকে, আর আমি হল ট্রেনিং আসি, আর সেই দিনে রাহুল একটা ট্রেনিং করার দাদা ওই দিনে ট্রেনিংয়ে বলে, জীবনে মাথায় রাখবে, কারা তোমাকে পা ধরে টানার চেষ্টা করে, যারা তোমার পায়ের নিচে আছে, আর যারা তোমার হাতের কাছে চায়, যারা তোমার নিচে আছে। কারণ আমি রেল লাইনে দাঁড়িয়ে আছি, একটা ট্রেন আসছে, যদি একটা সিনিয়র আমাকে হাত দাঁড়িয়ে বলছে রেলে তুমি কাটা পড়ে উঠে আসো, পাশ থেকে একটা বন্ধু ফোন কেটে বলছে হাতটা ধরিস না, ছেড়ে দেবে। আচ্ছা ও যদি আমার হাত ছেড়ে দেয় তাহলে আমি মারা যাবো, আর যদি হাতটা নাও ধরে তাও মারা যাবো, কিন্তু বাঁচার তো একটা অপশন পেয়েছি। বিলিভটা করি না, একবার হাতটা করি না, জীবনে তো কিছু চেঞ্জিং হতে পারে, এই বিশ্বাসটা রেখে এই ওয়ার্ডটা শুনতে এখন ছোট, কিন্তু এই বিলিফের মানেটা অনেক বড়। জীবনে এই বিশ্বাসটুকু রাখি, এই বিলিফটুকু রাখি, এটাকে প্রত্যেকটা সিনিয়রের হাত ছাড়ি না। যত লাইফে প্রবলেম এসছে, যা হয়েছে, কোনো মানুষ পাশে নেই, ফ্যামিলি নেই, পুরো ফ্যামিলি একদিকে, পাড়ার লোক একদিকে, পুরো স্মার্ট ভ্যালু আমি একদিকে, আর প্রত্যেকটা সিনিয়র আমার সঙ্গে ছিল। সিনিয়রকে কিন্তু কোনোদিন হাত ছাড়িনি। আজকে আপনি সিনিয়রের মর্ম না বুঝতে পারেন, কিন্তু আপনি বিলিভ করুন, সিনিয়রকে কোনোদিন ছাড়বেন না। আপনি হতে পারেন খুব ভালো, সিনিয়র থেকে আপনার দেখতে ভালো হতে পারে, সিনিয়র থেকে আপনি ড্রেস করতে পারেন সুন্দর হতে পারে, সিনিয়র থেকে আপনার হেয়ার স্টাইলটা সুন্দর হতে পারে, সিনিয়র থেকে আপনি বেটার কমিউনিকেশন করেন, কিন্তু জীবনে মাথায় রাখবেন, জীবনে ওই সিনিয়রটা হয়তো আমার থেকেও একটু হলেও কোনো ভালো কাজ করেছে, তার জন্য ঈশ্বর কিন্তু তার আইডিটা আমার উপরে দিয়েছে। তাহলে বিশ্বাস রাখুন না, সিনিয়রের হাতটা ধরুন না, জীবনে আপনার লাইফ একদিন যখন আমি আমার বাড়ি থেকে বেরোই, বেরিয়ে গাড়িতে যখন বসি, আর ওই যে চায়ের দোকানে ছেলেগুলো আমাকে চাটতো, ওই চায়ের দোকানে সেই লোকগুলো, সেই ছেলেগুলো আজও ক্রামবোর্ড খেলে, আজও জুয়া খেলে। আর যখন আমি সবাই গাড়িতে বসি, ওই চায়ের দোকানে একটা ছেলে তার ওয়াইফ তার দোকান থেকে বাড়ি দিয়ে মারতে মারতে নিয়ে যাচ্ছে। আর এইটা আমি দেখি, দেখে আর ও আর চোখে আমাকে দেখছে, ভাবছে গাড়ি ধরে দিয়ে আছে। আমি হালকা করে কাঁচটা শুধু নামাই, আর এরকম করে মুখটা দেখি, আর ভাইকে বলি চলো গাড়ি ধরে চলো, বলে কাঁচটা তুলে দিচ্ছিল। চেঞ্জ, যে আমার নামে ক্রিটিসাইজ করেছিল, যে আমাকে বাঁধার চেষ্টা করেছিল, যে আমাকে আটকানোর চেষ্টা করেছিল, সে আজকে বেকার নালায়ক। তার ওয়াইফ লোকের স্কুলে, কেজি স্কুলে ঝাড় দিয়ে রান্না করে, ঝাড় দেয়, রান্না করে, খাতা ক্লাসে ক্লাসে পৌঁছায়, মাসে 2000 টাকা পায়, সেটা দিয়ে সংসার চালায়। আর ওয়াইফ হাজব্যান্ডকে যেটা বলবে সেটা শুনতে হবে। আর সারাদিন ওখানে জুয়া খেলতে বলে আজকে মারতে মারতে একটা হাজব্যান্ড, একটা পুরুষ নামে এরা কলঙ্ক, এদেরকে মারতে মারতে বাড়ি নিয়ে যাচ্ছে। এটাই তো লাইফ, একটা মানুষের লাইফ কি এটাই তো। তাহলে জীবনে স্মার্ট ভ্যালু খুব বেশি তো বস, অসুবিধা আছে না? দাদা আপনি জানেন না, আমি মেয়ে তো, আমার বাড়িতে প্রচুর প্রবলেম।
এত প্রবলেম আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনি মেয়ে, আমি ছেলে, কি মনে হচ্ছে আমি ছেলে? আমি ছেলে? তো প্রবলেম আমার লাইফে আসেনি, এসছে তো প্রবলেম ওভারকাম করেছি। কারণ লিডার সে হয় যে নিজের প্রবলেম নিজের সলিউশন করে ওভারকাম করে, লিডার সে হয়। প্রবলেম আমার লাইফে এসছে। আরে আপনার যদি কালকে বিয়ে হয়ে যায়, আপনি তো যাবেন শ্বশুর বাড়ি, ঠিক না বল? শ্বশুর বাড়ি আপনি গেলেন, আপনাকে সকালবেলা 6টার সময় ঘুম থেকে উঠে কাজটা করতে কষ্ট হচ্ছে, আর আপনি বিয়ে করে শ্বশুর বাড়ি যাবেন, ভোর 5টার সময় উঠতে হবে, তখন আপনাকে কষ্ট হবে না? না দিদি আমার 5টার সময় উঠতে হবে না, আমি যে ছেলেটাকে ভালোবাসি না ওকে বিয়ে করবো, বিয়ে হলে আমাকে রাজধানী করে রাখবে। হাজবেন্ডের স্যালারিটা কত? 10, 12, 15-এর মধ্যে। পুজোর সময় একটা লেহেঙ্গা পছন্দ, তার দামই 15,000 টাকা। বিয়ে বলবে এই লেহেঙ্গাটা আমাকে দাও, সঙ্গে সঙ্গে বলবে কিছু না, লাঠি মেরে বলে হয় 15,000 টাকা ইনকাম, আর তোকে 15,000 টাকা লেহেঙ্গা কিনে দেবো। কারণ এই স্বপ্নটা তোমাকে দেখিয়েছিল তখন বিয়ের আগে। বিয়ের আগে আর বিয়ের পরে লাইফটা আলাদা। কালকে রাতে আমি একটা ফেসবুকে একটা হঠাৎ করে ভিডিও আছে, ওয়াইফ দরজা খুলে হাজবেন্ডের কাছে বলছে, তুমি জানো এক চিমটে সিঁদুরের মূল্য কি আছে? তখন তার হাজবেন্ডকে বসে 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 খাতার পেনটা বের করে, খাতা পেন বের করলো, বলছে এক চিমটে সিঁদুরের মূল্য হলো মাসে 15,000 টাকা কারেন্টের বিল আর ঘরের ভাড়া। এক চিমটে সিঁদুরের মূল্য হলো ছেলেমেয়ের স্কুলের মাসে 5,000 টাকা স্কুলের ফিস। বলছে দাঁড়াও দাঁড়াও, বলছে এক চিমটে সিঁদুরের মূল্য হলো মাসে 500 টাকা দুধের বিল। বলছে দাঁড়াও, বলছে এক চিমটে সিঁদুরের মূল্য হলো মাসে 10,000 টাকা তোমার পার্লারের কসমেটিকের খরচা। বলছে দাঁড়াও, আমি বাকি। বলছে এক চিমটে সিঁদুরের মূল্য হলো এই যে তোমার যে শরীরটা খারাপ হয়, পেটে যন্ত্রণা, মাথা যন্ত্রণা, পায়ে ব্যথা, এর জন্য মাসে লাগে 2,000 টাকার ওষুধ। বলছে এখন আর বললাম না, বলছে এই যে ছেলেমেয়ের স্কুলের মাইনেটা দিলাম, টিউশনি মাস্টারেরও একটা মাইনে খরচা আছে রেগুলার। বলছে একটা সংসারে বলছে এক মাসে বলছে মিনিমাম 10,000 টাকা বাজার করতে হয় 3 জনের ফ্যামিলিতে, হয় না? তাও আমি বললাম। বলছে দাঁড়া এখনো বললাম না, গ্যাসের বিল মাসে 1,000 টাকা। বলছে আমি বুঝি বুঝি, এক চিমটে সিঁদুরের মূল্য কি বুঝি চাও? বাড়িতে যাবে, ব্লেজারটা খুলে বলবে 1 কাপ চা করো তো। বাড়িতে কি বলবে 1 কাপ চা করো তো। আর যে জব করে বাড়িতে গেল, আস্তে আস্তে 1 কাপ চা হবে। কারণ যদি একটু জোর গলায় বলি 1 কাপ চা দাও তো, মাছ শেষ হয়ে গেছে, চিনিটা এনেছো, চাটা দিয়ে খাবে। মাছ শেষ হয়ে গেছে, চা পাতাটা এনেছো, চা খাওয়ার কথা বলতে বেরো, আগে চা পাতা আনো, তারপর চার কথা বলবে। আর যে বিজনেসম্যান, তার বলতে লাগবে না, তার বাড়িতে এরকম কেজির পর কেজি চা, চিনি, দুধ পড়েই আছে। হ্যাঁ কি না? জীবনে আপনার কোনো মেয়ে বিয়ে হয়ে গেছে আমার, তাহলে আমার যদি বিয়ে হয়ে যায় শ্বশুর বাড়ি যাবো, শ্বশুর বাড়িতে একটা মেয়েকে আলাদা নজরে দেখা হয়, একটা বউকে আলাদা নজরে দেখা হয়। বিশেষ করে নর্মাল ফ্যামিলির কথা বলছি, যারা জব হোল্ডারদের ফ্যামিলি ম্যাক্সিমাম। কারণ একটা বাড়ির মেয়ে 10টার সময় ঘুম থেকে উঠতে পারো, কোনো প্রবলেম নেই। আপনি বাড়ির বউমা, আপনাকে ভোর 5টায় বা ঘুম থেকে উঠতে হবে, তখন আপনার কষ্ট হবে না? আচ্ছা ভোর 5টার সময় উঠে কি করবো দিদি, বসে থাকবো না? ভোর 5টার সময় উঠে আগে তো উঠে স্নান কমপ্লিট করতে হবে, কনকনে শীতকালেও। স্নান কমপ্লিট করে ঠাকুর ঘরে পুজো দাও, পুজো দিয়ে কি 6টার মধ্যে সবাই ঘুম থেকে উঠবে, শ্বশুর শাশুড়ি সবাই, ছেলে মেয়ে হাজবেন্ড সবার জন্য চা বানাতে হবে। চাটা না দিতে দিতে 7:30 বাজে, ব্রেকফাস্ট করে চেল্লাবে, কেউ জানতেও চাইবে না তুমি 1 কাপ চাটা খেয়েছো না খাওয়ার টাইমটা পেয়েছো।
তাহলে 7টার মধ্যে তোমাকে কি দিতে হবে? একটা ব্রেকফাস্ট। তাহলে 7টা থেকে 8টার মধ্যে আবার তোমাকে ব্রেকফাস্ট দিতে হলো। ব্রেকফাস্ট কমপ্লিট করে দিল। কমপ্লিট করার পরে আবার হাজবেন্ড অফিসে বেরিয়ে যাবে 9টার মধ্যে, তার আবার লাঞ্চ বানিয়ে দিতে হবে। হুটোপাট করে নাস্তাটা বানিয়ে আবার রান্নার কাজে চলে গেলাম। হাজবেন্ডের 9টার মধ্যে লাঞ্চ বানিয়ে দিলাম, হাজবেন্ড নিয়ে চলে গেল। 9:30 বাজে আমার পুচকু আছে, ঘুম থেকে উঠবে। পুচকু বিছানায় বসে বসে কাঁদবে, মা মা মা। কেঁদে কেঁদে দেখা গেল মাকে মুখে সর্দি কলেজ দিয়ে গেল। তুমি পুচকুর মা, তুমি আগে ওড়নাতে কেউ একটুখানি দাগ লাগালে চিল্লাতে, সঙ্গে সঙ্গে শাড়ি আঁচলটাতে নাকে দিতাম নিচে দিয়ে। কারণ তুমি মা। তুমি আগে সারাদিনে 10 বার হেয়ারটা আঁচলাতে চুলটা, এখন তোমার কাছে একবার চুল আঁচলানোর টাইম নেই। তুমি আগে বলতে না মা আমি বেগুনটা খাবো না, শ্বশুর বাড়ি বলছে বেগুন না খাবে শুধু দেখো, তখন ভাবছি যেটা ভাবছি এটা খেতে হবে। আমি ছোট ছোট চিংড়ি মাছ খাবো না, বড় বড় চিংড়িটা বলে ভালো হয়। হাজবেন্ড বলবে তোমার কি এখানে তেল কল চলছে? জানো বড় চিংড়ি 1,500 টাকা কেজি, প্রত্যেকদিন তোমার জন্য ওই আনবো, যেটা এনেছি ওটা খাও, না খাবে অন্য শুয়ে পড়বো। এটাই তো লাইফ, হ্যাঁ কি না? এবার আপনাকে 9টার মধ্যে হাজবেন্ডকে ছাড়লে, পুচকুকে তুললে, পুচকুকে কি বললে রেডি করলে, কারণ ওই স্কুলে আবার যাবে। তাড়াতাড়ি করে ওকে স্কুলে দিয়ে আসলে 11টার মধ্যে। এবার বাড়িতে এসে জামা কাপড় গুলো কাচতে হবে, ঘর ঝাড় দিতে হবে, ঘর মুছতে হবে। এই কাজগুলো কমপ্লিট করতে করতে আবার 1টা বেজে যাবে। শ্বশুর শাশুড়িকে ভাত দিতে হবে টাইম নিয়ে। আর শ্বশুর শাশুড়িকে ভাত দেওয়ার পরে 2টো বাজে ছেলের স্কুলে ছুটি, আবার তোমাকে আনতে যেতে হবে, হ্যাঁ কি না? ছেলেকে স্কুল থেকে এনে তাকে খাইয়ে তাকে ঘুম পাড়াতে হবে। এর মাঝখানে যদি আমার চুল থেকে পান খসে, তাহলে শ্বশুর বাড়ির প্রত্যেকটা লোক কথা বলতে শোনাতে পারে না। এর মাঝখানে যদি আমার সন্তানটা কোনো কারণে পড়ে যায়, সবাই আমার দিকে আঙুল তুলে বলবে কেমন মা হয়েছে, নিজের সন্তানকে মানুষ করতে পারে না, ফেলে দিচ্ছ। কিন্তু ওই বাড়িতে একটা লোক থাকবে না জানতে যে আমি সারাদিন কি খেলাম। একটা মানুষ ওই বাড়িতে জানতে চাইবে না আমি কি টাইমে একটু খেতে পারলাম। খাওয়ার মতো আমার কাছে টাইম নেই। চুল আঁচড়ানো, ফ্যাশন করা, ড্রেস কোড করা, এগুলো তো পরের গল্প। খাওয়ার মতো টাইম নেই। কিন্তু কাজ ঈশ্বর তোমার ভাগ্যে স্মার্ট ভ্যালু দিয়েছে, উপর আল্লাহ তোমার ভাগ্যে স্মার্ট ভ্যালু দিয়েছে। আজকের স্মার্ট ভ্যালুটা যদি তুমি বাইরে করে যেতে পারো, তুমি যদি মনে করো সকালবেলা চা করার জন্য একটা কাজের লোক রাখবে, রাখতে পারো। তুমি যদি মনে করো ব্রেকফাস্ট করার জন্য আরেকটা কাজের লোক রাখবে, রাখো। জামা কাপড় ধোয়ার জন্য একটা কাজের লোক রাখবে, রাখো। তুমি আজকে যদি বলো রান্না করার জন্য আরেকটা কাজের লোক রাখবে, রাখো। তুমি হবে রাজরানী, কারণ তুমি স্মার্ট ভ্যালু করো। আর স্মার্ট ভ্যালু তুমি এটা করছো না এটা করছো। 2 বন্ধু একটা গ্রামে বাস করে, 1-2জনেরই বাবা মারা যায়। একজন বলে আমি স্মার্ট ভ্যালু করবো না, কারণ আমার বাবা মারা গেছে, সংসার সামলাতে হবে, ইনকাম দরকার। আর আরেকটা বন্ধু কি ভাবছে, আরেকটা বন্ধু ভাবছে না যদি জীবনে কিছু করতে হয় স্মার্ট ভ্যালু করবো। গাড়ি সেন্টারে সিনিয়রের কাছে দৌড়ে দৌড়ে গিয়ে বলছে দাদা আমার বাবা মারা গেছে, পুরো সংসারটা আমাকে মেনটেন করতে হবে, প্লিজ আপনি আমার একটা প্ল্যানিং দিন। আমি কাজ করবো, নিজেকে নিজের টপ জায়গায় নিয়ে যাবো, আমার মায়ের চোখে হাসি আনবো, মায়ের চোখে জলটাকে মুছাবো, আমার ফ্যামিলিটাকে সিকিউর করবো। সঙ্গে সঙ্গে ওই ছেলেটা ওখান থেকে ডিসিশন নেয়, নিয়ে স্মার্ট ভ্যালুটা করে। 2 বছর পরে সেই বন্ধুর সঙ্গে দেখা হয়। ওই বন্ধু আগে সাইকেলে করে জব করতো আর আমি হেঁটে বিজনেসটা করতাম। 2 বছর পরে আমি গাড়িতে যাচ্ছি, ও সেই সাইকেলে যাচ্ছে। কাজটা আমি বলছি বন্ধু বাইরে কেমন গরমটা পড়েছে। অসুবিধা আছে? তাহলে স্মার্ট ভ্যালুটা করি না, তাহলে আমি মেয়ে তো খেয়েছি। অশান্ত উপর আল্লাহ আমার কাছে দিয়েছে। আজকাল ডায়মন্ড অ্যাচিভার হলে 50 লাখ, আর যদি আমার ডবল 5 টাকায় 1 লাখ টাকা, এই 1 কোটি টাকা। 1 কোটি টাকা ইনকাম করে 10টা কাজের লোক রাখি না, পা ধুয়ে দেবে একদম, পাটা মুছে দেবে। স্মার্ট ভ্যালুটা আমাকে যাচ্ছে না, তুমি মেয়ে তোমার হবে না। স্মার্ট ভ্যালু ছেলেও দেখে না, মেয়েও দেখে না। স্মার্ট ভ্যালু দেখে রিয়েলি তার পড়ার কিছু মানসিকতা আছে কিনা, একটা প্রপার একটা মানুষের ইচ্ছা শক্তি থাকে, সেই ইচ্ছা শক্তিটা তার মধ্যে আছে কিনা। শুধু ইচ্ছা শক্তি না থাকলেও যদি তার লাইফে স্মার্ট ভ্যালু পেয়ে যায়, ইচ্ছা শক্তি এই ট্রেনিং এর মধ্যে দিয়ে নিজের মধ্যে ইনপুট হয়ে যাবে। শুধু সিস্টেমটাকে বিলিভ করতে হবে আর প্রত্যেকটা সিনিয়রকে বিশ্বাস করে হাতে ধরে থাকতে হবে। আপনি
মেয়ে আপনার লাইফে অপশন এসছে তো, তাহলে অসুবিধা কোথায়? তাহলে মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছে তো অসুবিধা কি? লক্ষ্মী পুজোতে বাবা তার মেয়েকে ফেলে দিচ্ছে, কেন মেয়ে চলে যাবে 10 কোটি টাকা ধ্বংস করে দিচ্ছে। আরে আপনি আপনার বাবা মাকে জোর করে বলুন যে আজকের থেকে আপনি প্রে করুন ভারতবর্ষে যেন প্রত্যেকটা বাড়িতে মেয়ে জন্মগ্রহণ নেয়। কারণ স্মার্ট ভ্যালু নামে একটা প্ল্যাটফর্ম আছে, সেখানে কোনো চার্জ করে না। একটা মেয়ে চাইলেও একটা ছেলের থেকে বেশি ইনকাম করে নিজের কেরিয়ারটাকে ভালো রাখতে পারে। তাহলে আপনার অসুবিধা কি আছে? আপনি একটা ছেলের জন্মগ্রহণ দিদি বয়স দেখতে দেখতে 22 বছর 23 বছর হয়ে গেল, কি করবো দিদি বুঝতে পারছি না। বাড়িতে বিয়ে প্রেশার করছে, বাবা ভালো করে কাজ করতে পারে না, মা অসুস্থ, আর ভালো লাগছে না। ইনকাম তো জীবনে দরকার, স্মার্ট ভ্যালুটা মনে হয় আমার দ্বারা হবে না। আমি এক্ষুনি বাইরের মাঝে কিছু একটা করতে যাই, স্মার্ট ভ্যালু করবো না। আপনার কি মনে হয় স্মার্ট ভ্যালু থেকে দুনিয়াতে কোন কাজ আছে সব থেকে আরামদায়ক কাজ? বলতে পারবে? এতজন আছে, আমি চ্যালেঞ্জ করে বলছি, হাত তুলে বলো যে স্মার্ট ভ্যালু থেকে আরামদায়ক কাজ আছে? স্মার্ট ভ্যালু কাজ তুমি বাড়িতে বসে বসে কাজ করতে পারবে, ফ্যানের হাওয়ায় বসে, এসিতে বসে। স্মার্ট ভ্যালু করতে করতে মনে হবে বাথরুমে এসি লাগে না, বাথরুমে বসে কাজ করে এসিতে বসে। অসুবিধা আছে? অসুবিধা কি? কারণ সুযোগ তো সবাইকে দিচ্ছে। লোক বলে স্মার্ট ভ্যালু ইনকাম তো দেয় না, কে বলে ইনকাম দেয় না? আমি তো 52টা উইকে 52 বার ইনকাম করি না, আমার ইনকাম আসে না। কারণ আপনি এখনো পর্যন্ত সেরকম কোনো কাজ করতে পারেননি, তার জন্য ইনকাম পান না। এটা স্মার্ট ভ্যালু পান না, এটা আমার ফল। আমার কারণ আমি কাজ করছি না, আমি সেই লেভেলে কাজটা করি না। আমি কাজটা করি লোক দেখানো করি, মন থেকে ভালোবেসে করি না। তাহলে ফলটা কাজ থাকবে আমার না স্মার্ট ভ্যালু? ইনকাম তো সবাইকে দিচ্ছে স্মার্ট ভ্যালু, আমি নিতে পারছি না, এটা আমার ফল। হ্যাঁ কি না? তাহলে আমার ফল। তাহলে জীবনে আমি আজকে ছেলে হয়ে জন্মগ্রহণ করেছি, স্মার্ট ভ্যালুতে কাজ করতে প্রবলেম হচ্ছে। সকালবেলা আপনাকে ভোর 5টায় ঘুম থেকে উঠতে হবে। ভোর 5টার সময় আপনি ঘুম থেকে উঠলেন, 6টার মধ্যে স্নান করে রেডি, 7টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়তে হবে আপনাকে। ভোর 5টায় উঠলেন, 6টার মধ্যে স্নান করে ব্রেকফাস্ট করে টিফিন করে রেডি। 7টার মধ্যে আপনি স্টেশনে চলে আসলেন, স্টেশনে এসে 7:30টার ট্রেন ধরলেন, ট্রেনে 1 ঘন্টা কাটিয়ে দিলেন, মানে 8:30। অফিসে আপনাকে 9টা থেকে 9:30টার মধ্যে ঢুকতে হবে। আপনি বাসের ভিড়ে ওই অফিসে পৌঁছে গেলেন। কতদিন এটা আপনি যাবেন? কতদিন? যতক্ষণ আমি কাজ করতে চাই, মানে ইনকাম পেতে চাই, ততক্ষণ আমাকে কাজ করতে হবে। কাজ করবো না, ইনকাম হবে না। মানুষ এই বাংলা ফান্ডাটাই বোঝে না। তারপরে বলে না স্মার্ট বলে না, আমার বেকার, আমার লাগে না, কি না বেকার বেকার। আপনি ভাবুন, আজকের আপনার গার্লফ্রেন্ড আছে, স্বপ্ন দেখিয়েছে তোমাকে নিয়ে না সুইজারল্যান্ড যাবো, তোমাকে নিয়ে মালয়েশিয়া যাবো, তোমাকে নিয়ে থাইল্যান্ড যাবো, তোমাকে নিয়ে হংকং যাবো, তোমাকে নিয়ে গোয়া যাবো, ইতালি যাবো, সব জায়গায় ঘুরবো। এবার ভাবুন, এবার রিয়েল পিকচারটা কি? স্মার্ট ভ্যালু ভালো লাগছে না, ছেড়ে দিয়েছি। কেন না? ও আমার না পছন্দ না, লোক ধরা কাজ। আমি এত সুন্দর ড্রেস কোড পরেছি, আমি গিয়ে বলবো স্মার্ট ভ্যালু করবে? কারণ এটা লোক ধরা কাজ। এটা এখানে কতজন আসো যাদেরকে আমি ধরে এখানে এনে বসিয়েছি? এনিওয়ান? কেউ আছি? কেউ আছি? ওপেন চ্যালেঞ্জ। লোক ধরা বলে কিছু হয় না, লোক ধরা বলে কিছু হয় না। কি লোক ধরা কি? আবার যদি আমি এখানে যারা নতুন আছে তাদের তর্কের খাতিরে যদি চলে আসি, হ্যাঁ দিদি এটা লোক ধরা কাজ, তাহলে আমি আপনাকে একটা কোশ্চেন করবো, আপনি অ্যান্সার দিন। পৃথিবীর একটা প্রফেশনের নাম বলুন, উইদাউট মানুষ
ছাড়া বিজনেস করা যায় না দিদি। আমার বাবা না সবজি বিক্রি করে, আমার বাবার লোক করে। কি মনে হয় আমার বাবা জঙ্গলে গিয়ে পশু প্রাণীদেরকে বলে না সবজি আছে 10 টাকা কেজি ভেন্ডি, 15 টাকা কেজি টমেটো নিয়ে যাও নিয়ে যাও, আর জন্তু জানার জন্য দৌড়ে দৌড়ে এসে ও দৌড় 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 করে। তাহলে আমার বাবা সবজিটা কোথায় বিক্রি করে? বাজারে। বাজারে গলা চিৎকার করে আমার বাবা বলে আজকের এখানে তাজা পটল আছে যার দাম মাত্র 15 টাকা কেজি, যার দাম মাত্র 50 টাকা কেজি, তাজা ভেন্ডি আছে। হ্যাঁ কি না? কাস্টমার যখন এসে দেখে ফেলেছে তখন বলে তুমি ক টাকা দেবে বলো, যদি কাস্টমার বলে 5 টাকা কম নাও, বাবা তখন মুখটা একটু ছোট যায়, তারপরে বাবা বলে আচ্ছা ঠিক আছে নাও, কিন্তু আমার বিক্রিটা হোক, কারণ আজকে যদি আমি বিক্রিটা না করি আমার বাড়িতে চুলো জ্বলবে না, আর আমার বাড়িতে যদি চুলো না জ্বলে আমার ওয়াইফ আমার সন্তানরা না খেয়ে থাকবে, তার জন্য 5 টাকা লস হলেও বিক্রি করে দেয়। তাহলে কি করলো এই মানুষটা? কি করলো? লোক নিয়ে বিজনেস করলো, কি করলো? যে মানুষটা রিক্সা চালায়, এই মানুষটা কাকে নিয়ে করে? নাকি এই মানুষটা সমুদ্রের পাশে গিয়ে দাঁড়ায় তুমি রুটে এসো আমার ব্রিজ সাথে বসো তোমাকে নিয়ে শহর ঘোরায় করে না? এই মানুষটাও টানা রোদ্দুরে দাঁড়িয়ে পুড়ে এখানে বলে দাঁড়িয়ে থাকে, যখন একটা লাইন আসে একটা প্যাসেঞ্জার আসে তাকে নিয়ে কোথায় যাবে তাকে ছাড়তে যায়, তার বিনিময়ে 20-30 টাকা দেয়। আর তারপরেও যদি কোনো কারণে এই মানুষটা বৃদ্ধ লোকটা যদি 1 টাকা চায় বেশি, তাকে ওখানে একটা থাপ্পড় মাত্র দ্বিধা করে না। একটা রিক্সাওয়ালাকে লোক সহজে কাকু বলে ডাকে না, রিক্সাওয়ালাকে এ রিক্সাই শোন, এ রিক্সাই শোন। মানে আজকে আমাদের সোসাইটির কালচার দেখো, যারা রাজমিস্ত্রি কাজ করে রাজমিস্ত্রি এ মিস্ত্রি এই শোন, শোন। যে আজকের রাজমিস্ত্রি কাজ করে সে কি কার বাড়ি দাঁড়ায়, কার বাড়ি তৈরি করে? আমাদের মানুষদের বাড়ি, আমাদের মতো সাধারণ ছেলেমেয়েদের বাড়িঘর তৈরি করে। তিনিও কন্ট্রাক্টটা নেওয়ার জন্য লোকের বাড়িতে বলে তোমার বাড়িটা টোটাল এত টাকার মধ্যে করে দেবো, হেভি সুন্দর ডিজাইন করে দেবো, তুমি কন্ট্রাক্টটা আমাকে দাও। তাহলে কি মানুষের কাছে গেল কি গেল না? আজকের যিনি টিচার তিনি কাদেরকে পড়াচ্ছে? মুরগি, ছাগল, হাঁস, মুরগি চলাই। এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট পড়াচ্ছে। কাকে পড়াচ্ছে টিচার? স্টুডেন্টদেরকে, আমাদের মতো মানুষদেরকে। আর ভালো একটা স্টুডেন্টের সঙ্গে ভালো রিলেশন হয়ে গেলে কি বলে, তোর এবার যদি 4টে স্টুডেন্ট আসতে পারি তোর মাইনেটা 200 টাকা থেকে 100 টাকা। হ্যাঁ কি না? একটা ডক্টর যিনি লাখ লাখ টাকা খরচা করে, 15-20 লাখ টাকা খরচা করে এমবিবিএস করে আসে, করে আসার পরে ওই ডক্টর আজকের দিনে তার চেম্বারটা যখন নতুন করে তারপরে তাকে নিমপ্লে নিয়ে টোটো অটো করে পাড়ায় পাড়ায় অ্যানাউন্সমেন্ট করতে হয় এখানে একটা এমবিবিএস স্কিলের স্পেশাল ডক্টর এসে এখানে সামান্য আপনি ভিজিটের মাধ্যমে ভালো ডক্টর আপনি দেখাতে পারবেন। 15-20 লাখ টাকা খরচা করে ডক্টর হওয়ার পরে 5 বছর টাইম দেওয়ার পরে তারপরে তাকে নিমপ্লে দিয়ে টোটো অটো করে অ্যানাউন্সমেন্ট করতে হয় কি হয় না? তাহলে কাজ কি করছে না? তাহলে এই পৃথিবীতে একটা মানুষের নাম বলতে পারবে না যিনি আজকে উকিল লয়ার, ওটা তো ঢোকাই যাবে না। চামারগুলো এত গেটের কাছে দাঁড়িয়ে থাকে, ঢুকলেই মস্তুরি। আমাদের একটা ছিল কুইজ করে গেছে যে চামারগিরি করছে, আর সেইদিন আমার টিমে একটা ওই এপিক ডেপিক বলে না, নামের বানান ভুল ভুল থাকলে ও বলছে দিদি আমার মুখটা বাংলাও, ও আমাকে চিনতে পারছে না, আমি ওকে তো চিনি। কেটে গিয়ে যেই পা দিয়েছি সঙ্গে সঙ্গে এসে বলছে ম্যাম আপনার কি কাজ আছে আমাকে বলুন না, আমাকে বলুন না। বলছে ও বলছে আরেকজন পাশ থেকে ছুটে এসে ম্যাম ওর থেকে কম খরচা আমি করে দেবো বলে ওদের মধ্যে ঝগড়া হচ্ছে। আমি পাশ দিয়ে চলে গিয়ে অন্য উকিলের কাজটা আমি কাজটা করে দিলাম। কি করছে লোকই তো, হ্যাঁ কি? তাহলে যদি আমি লোক ধরি আর লোক ধরে যদি আমার বাবা মার মুখে হাসি না আনতে পারি তাহলে আমি বলবো 100 বার ধরো। যদি লোক ধরে কোটিপতি হওয়া যায় তাহলে 100 বার আমাদের লোক ধরা উচিত। যেই মানুষটা 100 টাকা ইনকাম করে, যেই মানুষটা 100 টাকা ইনকাম করে তার মধ্যে টেনশন থাকে কি থাকে না? আচ্ছা যেই মানুষটা 200 টাকা ইনকাম করে তার মধ্যে টেনশন থাকে কি থাকে না? আচ্ছা যেই মানুষটা 10,000 টাকা ইনকাম করে তার মধ্যে টেনশন থাকে কি থাকে না? আবার যেই মানুষটা 5 লাখ টাকা ইনকাম করে তার মাথায় টেনশন থাকে, আবার যে 10 লাখ টাকা ইনকাম করে তার মাথায় টেনশন থাকে, যে 1 কোটি টাকা ইনকাম করে তার মাথায়ও টেনশন থাকে। এর টেনশনটা থাকে ডিফারেন্স।
এর টেনশন কিসের জন্য 100 টাকা কি করে কামাবো, এর টেনশন কিসের জন্য 200 টাকা কি করে কামাবো, এর টেনশন কিসের 10,000 টাকা কি করে কামাবো। ইয়ে করলো আচ্ছা, যে 100 টাকার জন্য টেনশন করছে, 100 টাকা না কামাতে পারলেও 50 টাকা তো কামাবে শিওর। যে 200 টাকার জন্য টেনশন করছে, সে 200 টাকা না কামাতে পারলেও 100 টাকা কামাবে শিওর তো। আচ্ছা, যে 10,000 টাকার জন্য টেনশন করছে, সে 5,000 টাকা ইংলিশ কামাতে পারবে। আচ্ছা, যে 5 লাখ টাকার জন্য করছে, সে 2.5 লাখ টাকা কামাতে পারবে। যে 10 লাখ টাকার কথা ভাবছে, সে 5 লাখ টাকা কামাতে পারবে। যে 1 কোটির কথা ভাবছে, সে কি 50 লাখ টাকা কামাতে পারবে। তাহলে টেনশন যদি নেবো 100 টাকার জন্য নেবো কেন, টেনশন নেবো 1 কোটি টাকার জন্য। পৃথিবীতে যদি বেঁচে থাকতে হয় কর্ম করতে হবে, আর কর্ম করে যদি 50 টাকা দিয়ে কর্ম করে ইনকাম করা যাবে, তাহলে সেই কর্ম করবো কেন, কর্ম সেটা করবো যেটা থেকে লাখ লাখ টাকা ইনকাম করা যাবে। শুধু তাই না, সেই ইনকাম দিয়ে নিজের মা, নিজের বাবা, নিজের ফ্যামিলি, সোসাইটির প্রত্যেকটা মানুষকে ডেভেলপ করা যাবে, সোসাইটির মুখে হাসি আনা যাবে, নিজের ফ্যামিলির মুখে হাসি আনা যাবে। তাহলে জীবন সেরা ইনকামের কাজ করতে হবে। জীবনে বোঝা তো উচিত, তাহলে আপনি তো ছেলে, আপনাকে স্ট্রাগল করতে হবে। 30 দিনে 26 দিন যাওয়া আসা, ঝড় বৃষ্টি রোদ্দুর। আপনি বিয়ে কবে করবেন, বসকে ফোন করে বলবেন, স্যার স্যার আমি না বিয়ে করতে যাই, 3 দিন ছুটি দেবেন। তারপরে একদম হবে না, বিয়ের লগ্নটা থেকে থেকে সানডেতে করে সোমবারে তোমাকে কাজে আসতে হবে। তাহলে সানডেতেই আপনাকে বিয়ের লগ্নটাই করতে হবে। আর স্মার্ট ভ্যালু, স্মার্ট ভ্যালু একটা লিডারের বিয়ে হবে। দেখেছি আমার প্রত্যেকে বিকাশটা বিয়ে, আমি আমার বাপের জন্মে এরকম বিয়ে হয়েছে। এত বড় কথা বলো, আমার 14টা জেনারেশন এরকম বিয়ে হয়ে কোনোদিনও যায়নি। আমি বিকাশদার বিয়েতে যেমন গেছিলাম বা যেমন দেখেছি সবকিছু বিয়ে, রিয়ালিটি বলছি এটাকে বিয়ে বলে, নালে চুরি করে পালিয়ে গেলাম, এটা আবার কি বিয়ে? বিয়ে মানুষের লাইফে খবর হয়। দেখো কাঞ্চন মল্লিকের মতো যদি মনে করে লোক বলে যে কানকুলো রোগা পেটে শরীর। বিয়ে করেছে কি 53 বছরের একটা মানুষ 27 বছরের একটা মেয়েকে বলে বিয়ে করেছে, মানে অ্যাকচুয়ালি বাস্তবে দেখতে গেলে বাবা আর মেয়ের এক্সট্রা যেমন হয়, ঠিক না? তুমি ভাবো এই সোসাইটিতে আমাদের ছোট ছোট সন্তানরা তো বড় হচ্ছে, আমাদের নেক্সট জেনারেশন তো বড় হচ্ছে। আর এখনকার ছেলেমেয়েরা ডিজিটাল, এরা ওই আমরা ছোটবেলায় যেরকম খেলতাম, এরা খেলা ফেলা মাটির সঙ্গে জানে না, এরা খেলা একসঙ্গে যায়, একটার সঙ্গে জানে যেটা ফোন। কার্টুন দাও ভাত খাবো, ক্যাটের কার্টুন দাও দুধ খাবো, ফিশ কার্টুন দাও তাহলে আমি কিন্তু খিচুড়িটা খাবো, ঠিক না বল? সোশ্যাল মিডিয়াতে খুললে শুধু এগুলো দেখা যাচ্ছে। প্রত্যেকে সঙ্গে সঙ্গে নাচ কি যতই ঘুরি ওরাও না লাটাই তো আমরা। আমি ভাবছি কি হচ্ছে, সিঁদুর পরিয়ে সঙ্গে সঙ্গে নাচ স্টার্ট। এবার বলো আমাদের নেক্সট জেনারেশন এই সোশ্যাল মিডিয়া থেকে কি শিক্ষাটা নেবে, এই মানুষদেরকে দেখে কি শিক্ষা নেবে? কিন্তু এটা তো একটা সেলিব্রিটি করেছে, ওর জন্য আমাদের সমাজে সবাই বলছে এটা হেভি, তাতে লাইক করছে 50 লাখ, 30 লাখ, 40 লাখ, 60 লাখ, কারণ এটা হেভি। কিন্তু এটা যদি আমাদের কোনো গ্রামের কোনো নর্মাল একটা ছেলে করে, সেম কাজ আমাদের গ্রামের কোনো একটা নর্মাল ছেলে করছে, তার বাড়িতে একটা ঢিল, ইট, জুতো যা আছে ঝাঁটা সব করবে, কোনো কিছু করতে তার বাড়িতে ভালো থাকবে না, ঠিক না? কারণ কারণ আমরা সেলিব্রিটি না, কারণ ওদের ফেস ভ্যালু পুরো ওয়ার্ল্ডের মানুষ চেনে, আমাদের ফেস ভ্যালু কেউ চেনে না, কারণ আমাদের ফেস ভ্যালুটা এতটা সুন্দর কেউ চেনে। কিন্তু স্মার্ট ভ্যালু আমাদেরকে অবকাশ দিয়েছে, স্মার্ট ভ্যালু সিনিয়র আমাদেরকে সুযোগ করে দিয়েছে, তুমি একটা সেলিব্রিটি থেকে কোনো অংশে কম না। যদি তুমি স্মার্ট ভ্যালুটা বায়ার দিয়ে যাও, তুমি একটা সেলিব্রিটির মতো লাইফ লিড করতে পারো। শুধুমাত্র এই পৃথিবীতে যদি এই সেলিব্রিটির লাইফটা লিড করতে কোনো প্ল্যাটফর্ম থেকে আমাদের মতো ছেলেমেয়েরা চান্স পায়, সেটা হলো স্মার্ট ভ্যালু। অসুবিধা নেই, তাহলে জীবনে এই বিজনেসটা থাকিয়ে আমাদেরকে করতে হবে। আজকে আমি একটা ছেলে, প্রবলেমটাকে ইস্যু করো না,
প্রবলেমটাকে হটিয়ে দাও, বিজনেসটাকে টার্গেট বানাও, বিজনেস থেকে বড় জায়গায় যাবো, একা বড় জায়গায় যাবো না। আজকে ভাবো তো 5 বন্ধু যাচ্ছি একটা পাড়া থেকে 5 জনের পায়ে চটি, বিজনেস দেখতে দেখতে 6 মাস কেটে গেল, ফর্মাল শু পরে স্টার্ট করলাম, হেভি সুন্দর লাগছে, চকচক শাইন করছে, গ্লামার দিচ্ছে, শু পরে 5 বন্ধু যাচ্ছি সাইকেল চালাতে চালাতে। বিজনেসে 1 বছর হয়ে গেল, বিজনেসে আমি গোল্ড এক্সপার্ট হয়ে গেলাম 1-1.5 বছরের মধ্যে। আর গোল্ড এক্সপার্ট হয়ে 5 বন্ধু সাইকেল নিয়ে যাচ্ছিলাম, আজকে 5 বন্ধু এক একজন দামি এক একটা বাইক, 2 লাখ টাকা 2.5 লাখ টাকা, 5 বন্ধু একটা গ্রাম থেকে 5টা বাইক নিয়ে বেরোচ্ছি। কেমন লাগবে একবার ফিল করতে? হয়ে গেল ওই 5টা বন্ধু দেখতে দেখতে 5 বন্ধু ওই পাড়া থেকে স্টার্ট করে এক একটা গাড়ির দাম 15 লাখ টাকা, 20 লাখ টাকা, 10 লাখ টাকা, 5 বন্ধু 5টা গাড়ি নিয়ে বেরোচ্ছে। পুরো পাড়া কেটে যাবে, পুরো 14টা জেনারেশন হেলিয়ে যাবে। আমরা সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করিনি, কিন্তু এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি স্মার্ট ভ্যালু যদি আমাদের সঙ্গে থাকে আর আমরা যদি স্মার্ট ভ্যালুটাকে ধরে থাকতে পারি, তাহলে আমাদের নেক্সট জেনারেশন সোনার চামচ মুখে নিয়ে ফিল করো। এগুলো একটু স্বপ্ন দেখো। আমি একটু আগে দাদার সঙ্গে কথা বলছিলাম, দাদা বলছে এবছর তুমি অ্যাচিভমেন্ট কি করবে। আমি আগে বললাম, দাদা বলছে তো জায়গাটা কি করবে। আমি বলছি দাদা আমার স্বপ্ন আছে। বলছে কি স্বপ্ন? আমি যে আমার স্বপ্ন আছে আমি একটা জায়গা কিনবো, ভালো একটা জায়গায়, এবং জায়গাটা নিচেই পুরো থাকবে গ্যারেজ, মানে গাড়ি রাখার মতো, যাতে একসঙ্গে 10টা 15টা 20 গাড়ি রাখা যায়। আর ফার্স্ট ফ্লোরটা থাকবে কি পুরো বড় রুম, ওখানে কি চলবে, ওখানে সারা রাত ধরে নিরাতের আড্ডা চলবে, চা খাবে, মিটিং চলবে, বিজনেস প্ল্যানিং চলবে, মস্তি চলবে, সব হবে। এবং তার উপরে পুরো রুমটা করবো কাঁচের রুম, আর কাঁচের রুমে পুরো থাকবে জিম, কারণ একটা টাইমে পরে হেলথটাও তো দরকার, তাহলে হেলথটা তো মেনটেন করতে হবে। কিন্তু জিমে যাওয়ার মতো আমাদের কাছে টাইম সবার কাছে থাকে না, হ্যাঁ কি না? কারণ জিমে যতবার যাবো মনে করবে ততবার তোমার টাইমই হয়ে উঠবে না। এর জন্য লিডাররা, আমার স্বপ্ন, আমার টিমে যত লিডাররা আছে এবং আমার যত সিনিয়ররা আছে, কোনো না কোনো দিন সবাই ইনভাইটিং করে আসবে, নিচেই শুধু গাড়ির মহল্লা জমে যাবে, উপরে সারা রাত ধরে ভোর 4টে পর্যন্ত মিটিং করবে। তারপরে জিম হলো, জিম থেকে কমপ্লিট করে সকাল 9টা বাজলো, সঙ্গে সঙ্গে কেউ ফোন করে বললো দাদা আজকে আমাদের হল্টারিং, তুমি হল্টারিং এ চলে আসো। দিদি আজকে আমাদের হল্টারিং, আমাদের হল্টারিং এ চলে আসো। আরেকজন ফোন করে বললো দিদি আমাদের আজকে হল্টারিং, তুমি আমাদের টিমের ট্রেনিংটা কবে করাবে, এইটা আমাদের ভীষণ দিতে হবে। এটা আমি স্বপ্ন দেখি, কিন্তু উপর আল্লাহর নামে কসম করে বলছি, যদি আমি স্মার্টের প্রত্যেকটা লিডারকে ভালোবেসে থাকি আর এই সিস্টেমটাকে যদি আমি ভালোবেসে থাকি, তাহলে একটা দিন আসবে এই রকম সিচুয়েশনে আমিও লাইফ লিড করবো। সারা রাত লোক জাগার পরে মদ করার মতো ঘুমায়, আর আমরা সারা রাত জেগে লং ড্রাইভ দিয়ে ঘুরে মিটিং করে মস্তি করে সকালবেলা স্টেজে ট্রেনিং করা। কারণ একটা মানুষকে যদি কেউ বাঁচিয়ে রাখতে পারে তার স্বপ্ন, আর একটা মানুষকে যদি শেষ করতে পারে তার স্বপ্ন। ক্লিয়ার করতে পারলাম? তাহলে এই বিজনেসটা আমাদেরকে ভালো করে করতে হবে, বিজনেসটা মন থেকে করতে হবে, বিজনেস ছাড়া অন্যদিকে তাকাবে। আর এই বিজনেসটা করার জন্য, এই স্বপ্নগুলো দেখার জন্য আমাদেরকে যে জিনিসটা লাগবে সেটা আমার দূরদৃষ্টি, ভিশন রাখতে হবে। এই বিজনেসে যত রকম যদি ভিশন না থাকে আমি কোনোদিনও বলে দিতে পারবো না। একটা গ্রামের 2 বন্ধু ছিল, 2 বন্ধু বাইরে পড়াশোনা করতো এবং পড়াশোনা কমপ্লিট করে যখন গ্রামে আসে এবং গ্রামে এসে দেখে গ্রামের মানুষরা সব ঠিকঠাক, কিন্তু একটা দিন তাদের অবস্থা হলো জল। তারা যে গ্রামে বাস করে সেখান থেকে অনেক দূরে আছে একটা নদী, সেই নদী থেকে তাদেরকে জল বয়ে আনতে হয়, আর যদি কেউ বয়ে এনে দেয় তাকে 50 টাকা করে দিতে হয়, এবং একটা কলসি বা একটা বালতি ভরে আনতে হবে 50 টাকা। মাইলের পর মাইল প্রচুর রাস্তা হেঁটে আনতে হয়। এবং সেই 2 বন্ধু এসে ভাবলো যে আমরা তো বেকার, তাহলে আমরা কি করবো, চল লোকের গ্রামের লোকের জল বয়ে বয়ে দিই, তাহলে একটা করে বালতি বয়ে দেবো, 50 টাকা করে পাবো। 2 বন্ধু মিলে কাজ করে এবং 2 বন্ধু মিলে কাজ করতে করতে এদের সঙ্গে আরো কিছু বন্ধু জুড়ে গেল ওই পাড়ায়। এইভাবে 8 জন 10 জন মতো হয়ে গেল। 10 জন মিলে কি করে পুরো গ্রামের জল সার্ভিস দেয়
এবং যতগুলো বাড়ি করা সার্ভিস দেয় যে টাকাটা হয় 10 জন বন্ধু ভাগ করে নেয়, এইভাবে ওদের 1 বছর 2 বছর কেটে যায়। এবং 2 বছর 1 বছর কেটে যাওয়ার পরে ওর মধ্যে যে একটা বন্ধু ভাবলো না এইভাবে তো চলতে পারে না, জীবন এইভাবে চলতে পারে না। আজকে আমাদের হেলথ ভালো, আজকে শরীর ভালো, এত দূর থেকে লোকের জল বয়ে দিচ্ছে 50 টাকা পাচ্ছি, কালকে যখন একটু এক্সট্রা বাড়বে, যখন একটু বয়স হয়ে যাবে, তখন আমরা কি করব? তখন আমরা কাজ করতে পারবো না, তাহলে আমরা খাবো কি? এর জন্য আমাদেরকে কি করতে হবে? এর জন্য আমাদেরকে জলটা হচ্ছে আনবো, কিন্তু অন্য প্রসেস বের করতে হবে। এবং এই বন্ধুটা এটা ভাবতে 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 কিছুদিন পরে দেখে একটা মানুষ মাটির পাইপ তৈরি করছে, পাইপ মাটি তৈরি করে তাতে জল দিয়ে মানে কলসির তলায় দিয়ে কলসি বানাচ্ছে। এই মানুষটা এটা দেখে ভাবলো যদি এই পাইপটা মানে বড় বানানো যায় আর বানিয়ে যদি নদীতে ফিট করে জলটা আনা যায়, তাহলে গ্রামে খুব সহজে সবাইকে দেওয়া যাবে, তাহলে এতে কষ্ট কম হবে, মেহনত কম হবে, এফোর্ট দেওয়া কম হবে, ইনকাম বেশি হবে। এবং এই খুব এক্সাইটমেন্টের সঙ্গে এর বাকি 9 জন বন্ধুর সঙ্গে গিয়ে ডিসকাশন করে, কিন্তু এর বন্ধুরা কেউ এর বিশ্বাস করে না, এর কথা কেউ পাত্তা দেয় না। এর বলে তুই জামাই এসব বেকার কাজ এসব করে না, আমরা যেটা করছি এটা ঠিক, এইভাবেই কাজ করবো। তারপরে বন্ধুটা ওখান থেকে চলে এসে তারপরে যেহেতু ওকে পাইপ বানাতে গেলে মাটির পাইপ প্রচুর টাকা খরচা ইনভেস্ট করতে হবে, ফ্যামিলিকে কেউ